মানে এখন ঠিক স্পষ্ট আছে? নাই। জি জি, এখন ঠিক আছে। আচ্ছা। এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, তো আজকে আমরা আমাদের সি প্লাস প্লাস প্রাইভেট টিউটরের 5 নম্বর ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আমি ইনস্ট্রাক্টর হিসেবে আছি এমডি ফুয়াদুল ইসলাম হৃদয়, এবং ইনস্ট্রাক্টর কোড আমি অলরেডি শেয়ার করে দিয়েছি। তো ফয়সাল ভাই, আমরা হচ্ছে আজকে কোন টপিকে স্টার্ট করব? আচ্ছা ভাইয়া, তো এখন কিছুটা প্রি ডিসকাশন করি আমরা। যেমন হুম হুম। আপনাদের তো এখন দেখলাম বেচ মনে হয় 10 চালু হয়েছে, তাই তো? না, ব্যাচ 9। 9, আচ্ছা। তো এই 9 পর্যন্ত কি, মানে আপনার যে কোর্স আউটলাইন যেটা ফলো হুম। করেন সেখানে এটা কি মানে মেবি ক্লাস ব্যাচ 8 পর্যন্ত মনে হয় সব ক্লাস হয় না, ব্যাচ 7 পর্যন্ত কি সব ক্লাসগুলি হয়েছিল? হ্যাঁ, আমাদের ব্যাচ 8 পর্যন্ত হয় নাই। এর কারণ হচ্ছে আমাদের ব্যাচ 8-এ যখন আমরা 6টা ক্লাস শুরু করি তখন আমাদের দেশে আন্দোলন শুরু হয়। তো তখন আমরা জি ব্যাচ জি। 8-এ ক্লাস নিতে পারিনি। দেন আন্দোলন যেই মুহূর্তে শেষ হয় সেই মুহূর্তে আমাদের ব্যাচ 9-এর সময় হয়ে যায়। তো আমরা যেটা করেছি, ব্যাচ 8-কে বলেছি আপনারা অ্যাসাইনমেন্ট গুলো করতে থাকেন, কারণ তাদের অ্যাসাইনমেন্ট গুলো বাকি ছিল। আর এদিক দিয়ে আমরা ব্যাচ 9-তে স্টার্ট করে এখন 8 আর 9 থেকে মার্চ করে দিয়েছি। আর ব্যাচ আচ্ছা 7-এর ক্ষেত্রে লাস্টের যে কয়টা ক্লাস ছিল তাদের, ওই কয়েকটা ক্লাসের রেকর্ডটা অত বেশি বেটার ছিল না। এই জন্য হচ্ছে আমরা ওই রেকর্ড গুলো রাখিনি। দেন ব্যাচ 7 আমরা হচ্ছে এমনি অফলাইনে ক্লাস নিয়ে হচ্ছে কমপ্লিট করে দিয়েছিলাম, এই আর কি। ও ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্যই মানে যদি যেমন আপনাদের ওয়েবসাইটে আমি ভিজিট করলাম, ওখানে যদি হুম হুম। দেখা যাচ্ছে যে প্রতিটা ব্যাচ ওয়াইজ যদি প্রি রেকর্ডেড ভিডিওগুলি থাকতো, অন্তত হুম ওখান থেকে হুম। হুম মানে দেখে দেখে দেখা যাচ্ছে প্র্যাকটিস। দেখা যাচ্ছে যে আমি হয়তো 2 ডাইমেনশনাল অ্যারেটা বুঝতেছি না, ওখানে ঢুকে হুম। জাস্ট হুম রেকর্ডেড ভিডিওটা দেখলাম, পরে প্র্যাকটিস করলাম। অথবা হুম। আমি রিকার্শন বুঝতেছি না, হুম। অথবা ফাংশন বুঝতেছি না, এরকম যদি কোনো থাকতো আর কি, মানে হুম। এরকম কি আছে ভাইয়া? আচ্ছা, আপনি কি আমাদের সি প্রোগ্রামিং প্রাইভেট ব্যাচের ক্লাসরুমে অ্যাড করেছি আপনাকে? আপনি যেটা স্ক্রিনে দেখতে জি পাচ্ছেন। জি জি। জি। আচ্ছা, এখানে আমাদের আগের যে ব্যাচটা ছিল, মানে আমরা তো আউটলাইনে অনেক কিছু চেঞ্জ করেছি। তো আমাদের অনেক হুম আগের যে ব্যাচগুলো ছিল, লাইক ব্যাচ 5, ব্যাচ 4, ওইটার সাথে এখনকার যে আউটলাইন সেটা একদম আকাশ পাতাল ডিফারেন্স। প্র্যাকটিস প্রবলেম সব আপডেটেড। এই জন্য আমরা ওই আচ্ছা। ক্লাস রেকর্ড গুলো সরিয়ে ফেলছি, কারণ দেখা যায় যে স্টুডেন্টরা, কিছু স্টুডেন্ট আছে যারা হচ্ছে ওই আগের ব্যাচের ক্লাসগুলো দেখে, দেখে এসে হুম। এখনকার প্র্যাকটিস প্রবলেম সলভ করতে চায়, পারে না, আরো ডিমোটিভেটেড হয়ে যায়। এই জন্য আমরাই হচ্ছে ওই ক্লাস রেকর্ড গুলো সরিয়ে রাখছি, যাতে করে এই প্রবলেমটা না হয়। তাদের প্রবলেম হলে আমাদের কাছে শেয়ার করে, আমরা হচ্ছে তাদেরকে দেখাই দিই, এই জন্য। এছাড়া আপনি ব্যাচ 7 আর ব্যাচ 6-এ যে ক্লাসগুলো আছে সেগুলো একটু দেখতে পারেন। আচ্ছা, সমস্যা নেই। আমরা হচ্ছে যেই পর্যন্ত শেষ করেছিলাম, আমরা ফর লুপ পর্যন্ত কমপ্লিট করেছিলাম, রাইট? জি জি, লুপ পর্যন্ত ইয়ে করেছিলাম। তো এখন দেখা যাচ্ছে লুপ পর্যন্ত বা স্ট্রিং ও মোটামুটি ঠিক আছে। তো এখন আমাকে একটা ইয়ে দিছিলেন, হোমওয়ার্ক দিছিলেন যে একটা সাইন আপ পেজ, তো এটা আমি ট্রাই করছিলাম। তো এটা একটু শেয়ার করি ভাইয়া, তো ওটার উপর একটু রিভিউ দিই না? হ্যাঁ শিওর, এটা শেয়ার করেন, আমি এখনই বলতাম, এটা শেয়ার করেন। যে আমি হোয়াটসঅ্যাপে দিচ্ছি। Sure. And ভাই, আমার ভয়েসের অবস্থা একটু লো, সো হ্যাঁ কাইন্ডলি হ্যাঁ, কিছু মনে সেটাই তো করবেন না। মনে হচ্ছে। হ্যাঁ, সেটাই আমি মনে হচ্ছে আপনি তো মনে হয় মানে কোনো কি আমি ইনফ্লুয়েঞ্জার এই সমস্যা? হ্যাঁ, এই উইকে প্রচন্ড অসুস্থ ছিলাম। ঠান্ডা, আমি এই জন্য হচ্ছে এখনো বেটার হয়নি, বাট ক্লাস নেওয়ার মতো অবস্থায় আছি, এই জন্য ক্লাস নিচ্ছি, বাট বাইরে যাওয়ার মতো অবস্থায় নাই আর কি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। আসলে এগুলি একটু টাফ, কারণ এগুলি মাথায় রাখতে হয় যে আমার মানে, কারণ আপনি তো বিশাল একটা দায়িত্ব নিয়ে আছেন। দেখা যাচ্ছে অফিস প্লাস এই যে এই কমিউনিটির জন্য এটা করা, বেচ গুলি মেনটেন করা, প্লাস মার্কেটিং। তো এই সব কিছু মিলে আসলে মানে একটু টাফ হয়ে যায়। তো আপনাদের মনে হয় টিম আসলে সবকিছু কি আপনি একাই দেখেন ভাইয়া? হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আপনি বলতেছিলেন যে আমি সব একটা দেখাশোনা করতেছি কিনা। হ্যাঁ, টিম লিড অবশ্য আমি একাই দিচ্ছি, কারণ হচ্ছে এখনো আমি জাস্ট টিমটা মেক করতেছি। তো
মূলত ধরতে গেলে সব সেন্ট্রাল কমান্ড আমার কাছ থেকেই আসে, একাই দেখতেছি আর কি সবকিছু। আচ্ছা আচ্ছা। না, আমার একটা প্ল্যান ছিল ভাই, আপনার সাথে না, শেয়ার করি। হ্যাঁ অবশ্যই। যেমন এই যে ওস্তাদ অথবা ইন্টারেক্টিভ কেয়ার যেমন একটা প্ল্যাটফর্ম তারা দাঁড় করাইছে না, এখন আপনি তো যেহেতু আইটি ট্র্যাকে আছেন, তো এখন আমি কয়েকটা সিনিয়র বর্গদের সাথেও কথা বলছিলাম, যেমন ওই যে সুমিতের সাথে অথবা আরেকজন ভাই আছে। হম। তো এদের সাথে, তো আসলে সমস্যা হচ্ছে যে ইনস্ট্রাক্টর তো সবসময় পাওয়া যায়। যেমন ইন্টারেক্টিভ ক্লাস এখন দেখা যাচ্ছে যে প্রচুর স্টুডেন্ট হয়ে যাওয়াতে এদের মানে কোয়ালিটিটা অনেকটা লো হয়ে গেছে। তো এখন দেখা যাচ্ছে যে এরকম কোনো প্ল্যাটফর্ম কি দাঁড় করানো যায়? প্রয়োজনে আমি সাথে থাকলাম, মানে যদি সামান্য কিছু ইনভেস্টমেন্ট বা কোনো কিছু। আপনি কেমন টাইপের সার্ভিস স্টুডেন্টদেরকে দিতে চাচ্ছেন? যেমন ইন্টারেক্টিভ ক্লাস যেটা করে, হুম এরা হুম বিভিন্ন কোর্সগুলি প্রোভাইড করে, তাই তো? হুম, হ্যাঁ। দেখা যাচ্ছে যে আমরা আমরা ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে টার্গেট করলাম। আচ্ছা। এটা আপনি যেভাবে অ্যাপ্রোচ আগাচ্ছেন যে হুম সিটা হুম ইয়েটা, এটার একটা গ্রুপ থাকলো, প্লাস পাশাপাশি যদি কেউ মানে জব রিলেটেড কোনো কিছুতে ইয়ে করতে চায়, যেমন প্রোগ্রামিং হিরো যেটা করতেছে, হুম হুম যে এরকম একটা নিজস্ব মানে আপনি অ্যাপস বা যা বলেন এরা একটা ইয়ে ডেভেলপ করছে, যেখানে হুম হুম প্রত্যেকটা শিডিউল ওয়াইজ ইয়েগুলি রেকর্ডেড ভিডিওগুলিও থাকে, প্লাস যেগুলি লাইভ ক্লাস হয় এগুলিও থাকে, প্লাস হুম হুম। অ্যাসাইনমেন্ট গুলি সবকিছু। তো এইভাবে একটা স্ট্রাকচার ওয়েতে এবং ভালো ভালো কিছু ইনস্ট্রাক্টর নিলে, তো মানে এটা এটা যদি মানে চিন্তা ভাবনা করেন বা কি প্ল্যান আছে আপনার? আচ্ছা, আসলে মেইনলি আমি হচ্ছে এখন যেটা যেমন আমি করছি। যেটা দেখছি ভাইয়া, হুম একটু আরেকটু ইয়ে করি, যেন হুম ভুলে হুম, যাব। সেটাই। যেমন ইন্টারেক্টিভে আহমেদ শামীম ভাই নামে একজন আছে ভদ্রলোক, খুব ভালো, ও সম্ভবত খুলনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। তো ওনার সাথে আমি বিষয়গুলি ডিসকাস করছিলাম, উনি বলছে যে ভাই আসলে সমস্যা হচ্ছে যে আমাদের মানে এখানে তো মানে বিভিন্ন যেই প্ল্যাটফর্ম গুলি আছে এরা তো আসলে প্রচুর কম্পিটিশন করে, এবং এটা ওইভাবে মানে মার্কেটিং এর জন্য অনেক কিছুই করে, কিন্তু আসলে কোর্সে ঢোকার যাওয়ার পর, কারণ একটা কোর্সে কিন্তু এনরোল করে অনেকেই আছে যে একদম এক্সট্রিম বিগিনার, কেউ আছে একটু আগে থেকে কিছু করছে বা কিছু ইউটিউবে ঘাটাঘাটি করছে বা অন্য একটা প্ল্যাটফর্ম থেকে কিছু কোর্স করছিল কিন্তু শেষ করে নাই। আবার কিছু আছে অ্যাডভান্স লেভেলের, এখন দেখা যাচ্ছে সবাই কিন্তু এনরোল করছে এখানে। এখন এনরোল করার পর দেখা যাচ্ছে যে ক্লাসে সমান তালে সবাই চালিয়ে যেতে পারে না। এখন এই ক্ষেত্রে আমি ভাই বলছিল যে ঠিক আছে, এখন ওই ক্ষেত্রে যদি আমরা ইয়ে করি যে একদম এক্সট্রিম বিগিনার লেভেলে যারা করে এটা এই কোর্সের জন্য, এবং যারা একটু মোটামুটি জানে, হ্যাঁ, তো এরা দেখা যাচ্ছে যে প্রথমে একটা প্রি অ্যাসেসমেন্ট একটা অ্যাসাইনমেন্ট দিলে সে বোঝা যাবে সে পারে কিনা। হ্যাঁ, তাকে ওই কোর্সে এনরোল করে দিল, এবং সে আরো ভালো জানে যে অ্যাডভান্স, যেমন অ্যাডভান্সের জন্য কিন্তু কোনো প্ল্যাটফর্ম নাই এখন, সবাই কিন্তু বেসিক লেভেলে প্লাস ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত, অ্যাডভান্সে খুবই কম। হ্যাঁ, যেটা কিছুদিন আগে অনেকেই বলছিল যে অ্যাডভান্স যারা ডেভেলপার বা সিনিয়র ডেভেলপার আছে এদের জন্য কোনো কোর্স বা কোনো ইভ্যালুয়েশন কোনো কিছুই তো নাই। তো এখন এরকম কোনো প্ল্যাটফর্ম মানে যদি শুরু করা যায়, অ্যাডভান্স বড় ভাইরা আছে প্লাস এটা ইয়া করে, মানে এটা যদি থিঙ্ক করেন বা কিভাবে কি করা যায়। হ্যাঁ, একটা ব্যাপার হচ্ছে কি, মানে আমার যতটুকু নলেজ, আমি তো অনেক ছোট, আমি নিজেকে মনে করি এখন অনেক ছোট, আমি মাত্র শুরু করেছি। তো আমার এই পুরো একাডেমিক জার্নিটা হচ্ছে আমি শুরু করেছিলাম মানে যেই মিশন বা মোটিভ যেটাই বলেন না কেন, সেটা হচ্ছে যে মানে ইন্টারেক্টিভ প্লেয়ার্স ওস্তাদ ওরা যেরকম হিউজ একটা স্টুডেন্ট প্যানেল নিয়ে কাজ করে, এবং হুম, দেখা যায় যে ধরেন ওস্তাদের একটা সি প্রোগ্রামিং এর কোর্স ফি হচ্ছে ধরেন 500 টাকা বা 1000 টাকা, ওরা স্টুডেন্ট এনরোল করাচ্ছে হচ্ছে 10,000 20,000, মানে হুম, কিনতেছে। আর আমার যেটা গোল ছিল সেটা হচ্ছে যেমন আমার সি প্রোগ্রামিং এর যে কোর্স ফি, এটা এত হাই রেঞ্জে ইউডিমিতেও কোনো কোর্স নাই সি প্রোগ্রামিং এর, আপনি দেখবেন মনে হয় খুব কম হুম। আছে যে সি প্রোগ্রামিং মাত্র 1500 টাকা। আমি নিজে এটা বলি যে আমার সি প্রোগ্রামিং এর কোর্স ফি অনেক বেশি, এবং এটার পেছনে একটা রিজন আছে, সেটা হচ্ছে না না, এটা তেমন একটা বেশি না, এটা বাংলাদেশের পার্সপেক্টিভে এখন বর্তমানে একটা স্টুডেন্ট সে যদি ভালো কিছু পেতে চায় আসলে 1500 টাকা, বা সাপোজ আপনি 20 জন, 20 জন বাদ দিলে 15 জন নিছেন সম্ভবত, হ্যাঁ 15 জন, 15 জনে হয়তো 15,000 বা সামথিং কিছু হয়েছে। এখন হ্যাঁ এটা তো সে 2 মাসের একটা কোর্স, তাহলে তার এক মাসে 5,000 পড়তেছে। তো এখন হ্যাঁ সে যদি একটা টিউশন নেয় বাইরে গিয়ে, যেমন আমি মাঝখানে একটা ছেলে ফ্রিল্যান্সিং করতো রাজশাহী ইউনিভার্সিটি থেকে,
ওর কাছ থেকে ওই যে বলছিলাম যে ইয়েটা শিখবো, তো উনি পরে আমাকে পিএসপির ইয়ে দিল। হুম, তো উনি আমার কাছ থেকে এইভাবে ইয়ে নিত, বলতেছে যে ভাই আমি যদি ফ্রিল্যান্সিং করি 1 ঘন্টায় আমি এটা ইনকাম করতে পারি, তো ঠিক আছে সমস্যা নেই, আপনি প্রতি ক্লাসে আমাকে 1,000 টাকা করে দিয়েন, মানে 2 ঘন্টার ক্লাস নিব, প্রতি ক্লাসে 1,000, আপনি সপ্তাহে 2 দিন করেন 3 দিন করেন ওইভাবে। তো আমি বলবো আচ্ছা পেমেন্টটা তো সমস্যা না আমার জন্য, আমার হচ্ছে কোয়ালিটি শেখা, আমাকে আপনি কমিটমেন্ট যেটা দিচ্ছেন টাইমলি আমাকে শুরু করবেন, এবং যদি হ্যাঁ কোথাও সমস্যা হতে পারে, আপনি অসুস্থ বা কোনো কোনো কোথাও এঙ্গেজ, সেটা আপনার আমাকে একটা প্রি নোটিশ দিয়ে দিলেন যে ভাই আমি আজকে এই সমস্যা এটা পারবো না, আমি এটা পরবর্তীতে ইয়ে করে দেবো, হ্যাঁ সেটা একটা ডিসকাশনের মাধ্যমে মিউচুয়ালি হয়। তো এইভাবে আমরা শুরু করছিলাম। তো সেই প্রেসপেক্টিভে এটা বেশি না, যেমন আমার কিন্তু আমি মানে এটা কেন রাখছি, ওই যে যেমন ফয়জুল করিম ভাই একজন আছে খুব সিনিয়র, উনি মনে হয় সিঙ্গাপুরে আছে এখন, উনিও রাজশাহী ইউনিভার্সিটি থেকে। তো ওনার কয়েকটা ভিডিও দেখছিলাম ইয়ার উপরে, খুবই অ্যাডভান্স টপিক, তবে বিগিনারদের জন্য না। তো উনি এখন বর্তমানে ইন্টারেক্টিভ থেকে ওই মনে হয় নেক্সট জিএস বা রিয়েক্টের উপর একটা ইয়ে করতেছে। তো ওইটাতে আমি এনরোলমেন্ট করে রাখছি, অথচ আমি এটার অ আ ক খ কিছুই বুঝি না। কেন রাখছি এটা, যে আমার এই রিসোর্স গুলি দরকার, এটা আমি রাখলাম, ভবিষ্যতে দেখা যাচ্ছে যে আমি এটার উপর একটু ঘষামাজা করলে তখন এই টপিকটা আমি হাতাতে পারবো। কিন্তু দেখা যাচ্ছে যে এইটা আমি, উনি তো সবসময় কোর্স করাবে না, এখানে দেখা যাচ্ছে যে এই রিসোর্স গুলি পাওয়াটা অনেক টাফ। তো এখানে বেশি একটা না, দেখলাম যে উনিও 20 জন বা 25 জনের একটা টার্গেট করছে, কারণ সিনিয়র তাতে বেশি হয় না। তো কোর্স ফি সামান্য 2,000 সামথিং এরকম। তো এটা আসলে যার দরকার সে নিবে। এখন আপনি যেটা 1500, এটা নাথিং, এটা আমি মনে করি এটা কিছুই না। কিন্তু এখন তারপরে যদি স্টুডেন্টের জন্য বার্ডেন হয়, তাহলে সে সিএসসি তে পড়তেছে, তাহলে তার তো মিনিমাম সিএসসি তে সবাই পড়তে পারে না, ওরা যারা সলভেন্ট ফ্যামিলি তারাই তো সিএসসি তে পড়ে, তাই তো? কারণ হ্যাঁ। পাবলিক ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটির কয়টা স্টুডেন্ট আপনার আছে, সবই প্রাইভেট ইউনিভার্সিটির, তো এরা তো সবাই 20-25 লাখের একটা প্রিপারেশন থাকে, তো তার কাছে মাসে 1,500 টাকা, এটা আমি মনে করি এটা কিছুই না। আপনার মানে আমার একাডেমির বয়স হয়েছে কত 1-1.5 বছর হবে হয়তো বা। তো এই 1-1.5 বছরে আমি অনেক সিচুয়েশন হ্যান্ডেল করি, যেমন আপনার এই ব্যাচ 9-এও একজন স্টুডেন্ট আছে ইন্ডিয়ার। তো ও হচ্ছে অনেক ছোট, ইন্ডিয়া মনে হয় কোনো একটা পলিটেকনিক কলেজে পড়ে। তো ও বলতেছে ভাইয়া আমার পক্ষে এখন হচ্ছে কোর্স দেওয়া পসিবল না। তো আমি আমার সাপোর্ট টিমকে বললাম ওর হচ্ছে একটু প্রোগ্রেসিভটা চেক করো, তো ও হচ্ছে সবকিছু সলভ করছে কিনা। আমি আবার কেমন টাইপের ভাই, আমি যদি দেখি যে কোনো একটা স্টুডেন্ট আমার ক্লাস ঠিক মতো করতেছে, আমার সব প্র্যাকটিস প্রবলেম ও খুব সিরিয়াসলি করতেছে, তা আমার কথা হচ্ছে ও যে আমার পিছনে প্রায় 40 থেকে 50 ঘন্টা সময় দিয়ে 4টা ক্লাসে সবকিছু সলভ করলো, তো ওকে যদি আমি এখন শুধুমাত্র কোর্সের জন্য ওকে যদি আমি এখন বাদ দিয়ে দেই, তাহলে এই ছেলেটা এই যে শিখলো, এই শেখাটা কিন্তু তার হচ্ছে টোটালি নষ্ট হয়ে যাবে। ও কিন্তু হচ্ছে হুম। পরে আর কন্টিনিউ করবে না। যেটা ওর জন্য ওর জন্য কতটা ফেইলিওর সেটা কিন্তু আমি জানি, ও নিজে না জানলেও। তো এই জন্য আমি যেটা করি যে আমি যখন দেখি যে কোনো একটা স্টুডেন্ট সবগুলা হচ্ছে সলভ করে ফেলছে প্রথম 4টা ক্লাসের, আমি বলি যে ভাই তোমার কোর্স ফি নিয়ে কোনো টেনশন করতে হবে না, 13-14 জনকে আমি পেইড শেখাতে পারলে তোমার মতো 2-1 জনকে হচ্ছে আমি ফ্রি শেখালে আমার কোনো যায় আসবে না, কারণ আমার ক্লাস নিতেই হবে। তো ইন্ডিয়া থেকে একজন ফ্রিতে ক্লাস করতেছে, তারপর বাংলাদেশে হচ্ছে আরো মনে হয় 2-1 জন ব্যাচ 9-এ ফ্রিতে ক্লাস করতেছে। আমার কাছে এটা ম্যাটার করে না, আমার কাছে ম্যাটার করে যে আমি এরকমও হয়েছে আমার আমার এই একাডেমির ইতিহাসে যে কোর্স ফি দিয়ে এনরোল করছে, প্রথম 6টা ক্লাসে সে একটা ক্লাসও প্রেজেন্ট মানে ছিল না, আমি তার কোর্সই ব্যাক করে দিয়েছি। যে ভাই আচ্ছা আপনি হচ্ছে আমার কাছে কোর্স এনরোল করছেন, 6টা ক্লাস শেষ হয়ে গেছে, আপনি এখন একটা ক্লাসে জয়েনই করেন নাই, পরে কোনো কিছু না শিখে বাইরে গিয়ে বলবেন যে সিডাব্লিউ আর থেকে কোর্স কিনছি কোনো কিছু শিখিনি। দ্য মেইন প্রবলেম ওয়াজ ইয়োর্স। আমি হচ্ছে কোর্সই ব্যাক করে দিছি, ভাই আপনার দরকার নাই, আপনি যদি নেক্সট ব্যাচে আবার আসতে চান আপনি আবার এনরোল করেন, সমস্যা নেই। তো আমার কথাটা হচ্ছে যে ওই মানে যেটা আমি বলতে চাইছিলাম যে ওই ওস্তাদ বা হচ্ছে ওদের যে একাডেমি গুলো আছে যেটা হাজার হাজার স্টুডেন্ট নিয়ে হ্যান্ডেল করে, আমার ইচ্ছা ছিল যে আমি হচ্ছে ছোট ছোট প্রাইভেট ব্যাচ নিয়ে হ্যান্ডেল করব, যেখানে হচ্ছে 16-17 জন স্টুডেন্টের মতো থাকবে, একটা সাপোর্ট টিম থাকবে। এবং আমার মেইন যে ইচ্ছা ছিল এই 20 জনের মধ্যেও আমি হচ্ছে আবার 5 জন 5 জন করে টিম করে দিব। এটা আমার একদম প্রথম থেকে ইচ্ছা ছিল, বাট টিম সাপোর্টের জন্য সেটা করতে পারিনি। বাট এবার যেহেতু আমাদের টিম সাপোর্ট চলে আসছে, এই যে আমি হচ্ছে আজকে বসে ব্যাচ 8 আর 9 মার্চ করে যে প্রায় দেখলাম 20-22 জন হয়ে গেছে। তো এই 20-22 জনকে আমি 4-5 জন করে আলাদা মেন্টর দিয়ে দিব। তো মেইনলি আপনি বলতে পারেন যে আমাদের যে পুরো প্ল্যানটা ছিল যে আমরা যেভাবে আমাদের একাডেমিটা চালাবো, সেটা ব্যাচ 8 এবং 9 একসাথে করলে ব্যাচ 9ই বলা চলে। ব্যাচ 9 থেকে আমরা স্টার্ট করলাম যে একজন লাইভ মেন্টর থাকবে, মানে যে মেইন মেন্টর আমি,
তার পাশাপাশি আরো 4জন মেন্টর থাকবে, যে 4জনের আন্ডারে 5জন করে স্টুডেন্ট থাকবে। যে হ্যাঁ। 5জনের কাজ হবে শুধুমাত্র তার আন্ডারে যে 4 থেকে 5জন আছে সে সবকিছু কমপ্লিট করছে কিনা। আমি শুধুমাত্র কন্ট্যাক্ট করব ওই 4জনের সাথে, যে ভাই স্টুডেন্টের প্রোগ্রেসের কি অবস্থা। এখন আমি যেরকম করি যে 16-17 জনের সাথে আমার মাঝে মধ্যে কমিউনিকেট করতে হয়, তখন আর আমি এটা করব না। তখন আমি ফোকাস করব যে তারা সবকিছু ঠিক মতো করতেছে কিনা। এতে করে কি হবে, স্টুডেন্টের পারপাসে যেটা হবে যে আমার সাথে আমি অবশ্যই তাদের সাথে কমিউনিকেট করব মান্থলি একবার, যে আপনাদের যে সাপোর্ট টিম মেম্বার আছে বা আপনাদের যে টিম লিড, তখন আমি তাকে টিম লিড বলবো, যে আপনার যে টিম লিডার আছে সে আপনাদেরকে ঠিক মতো হচ্ছে সাপোর্ট করতেছে কিনা, মেসেজিং করতেছে কিনা, এই ধরনের। আপনি অডিট টিম বলতে পারেন, তখন আমি অডিট টিম হিসেবে কাজ করব, যে তারা সবকিছু করতেছে কিনা। তখন যদি তাদের পারফরমেন্সে কোনো সমস্যা হয় তখন আমি ওই দিকে ফোকাস করব। আর আমি যেটা করতেছি যে এই টিম লিডে আমিও আছি, আমিও 4-5জন স্টুডেন্ট নিব। কোন 4-5জন, যেই 4-5জন হচ্ছে সবচেয়ে উইক বা ইনঅ্যাক্টিভ, মানে আমি হুম। সবচেয়ে ইনঅ্যাক্টিভ যারা এবং সবচেয়ে উইক যারা, ওদেরকে আমি নিব। কারণ আমার যে সাপোর্ট টিম ওরা মনে করে যে টিম লিডের ক্ষেত্রে আমি সবচেয়ে ভালো, বা স্টুডেন্টদেরকে এনকারেজ করার ক্ষেত্রে। তো আমি আমার টিম মেম্বারদেরকে দিব হচ্ছে যারা একটু মানে নিজে থেকেই সেলফ মোটিভেটেড, ওদেরকে দিব। আমি হচ্ছে টিম লিড ওদেরকে। আর আমি হচ্ছে নিব যারা হচ্ছে উইক তাদের। তো
হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। আছেন? জি ভাইয়া। আচ্ছা, একটু সময় নিয়ে নিলাম, সরি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম আর কি, এটাই মানে আমাদের প্ল্যান আর কি। জি জি। আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপে কোডটা দিয়েছি ভাইয়া। আচ্ছা ভাই, ঠিক আছে, দেখতেছি। হুম, আচ্ছা, ফুল কোড আছে ভাই এখানে? জি জি, ফুল কোডে আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাকে জিডিবি অনলাইন কম্পাইলার দিয়ে রান করতে হবে। মানে আপনি প্রথমে, আচ্ছা আমি কোডটাকে রান করি, তারপর দেখতেছি। রাইট ইউর ফার্স্ট নেম, লিখলাম ফোয়াদ, লাস্ট নেম হয়, রাইট ইউর ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ কি স্ট্রিং হিসেবে নিছেন? জি ভাইয়া। স্ট্রিং হিসেবে না নিলে এটা কাজ করবে না। ডেট অফ বার্থ লাইক দিলাম 5, 8। স্ট্রিং যেহেতু আমি লাল কালারটা দিতে পারবো, সমস্যা নেই। বা 5। ওখানে ভাইয়া ওই যে ব্র্যাকেটে দিয়ে দেওয়া আছে, প্রথমে ইয়ার, মান্থ, ডে, এভাবে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি খেয়াল করি নেই। আচ্ছা, ইয়ার হচ্ছে, আচ্ছা নাম, রাইট ইয়ার ন্যাশনালিটি, ফোন নাম্বার, ভ্যালিড ইমেল অ্যাড্রেস। আচ্ছা, কনফার্ম পাসওয়ার্ড। আচ্ছা, where is your sign on details? আচ্ছা, ঠিক আছে। তো এখন এখানে কি কোনো ভ্যালিডেশন এড করেছেন? লাইক আমি যদি ইমেল অ্যাড্রেস দেওয়ার সময় কোনো ভ্যালিড ইমেল না দেই, অথবা যেমন এখানে পাসওয়ার্ডের সময় একটা করা যেত যে একটা 6 লেন্থের একটা পাসওয়ার্ড অ্যাটলিস্ট দিতেই হবে, না দিলে হচ্ছে পাসওয়ার্ডটা নিবে না, আবার বলবে যে তুমি পাসওয়ার্ড রিটাইপ করো। তারপর ধরেন এখানে ফার্স্ট নেম আর লাস্ট নেম যে নিয়েছেন, ফার্স্ট নেম নেওয়ার সময় অ্যাটলিস্ট মানে ধরেন একটা মানুষের নাম অ্যাটলিস্ট 4 ক্যারেক্টারের হয়, বা 3 ক্যারেক্টারের নাম হয়, জয় হয়, অ্যাটলিস্ট 3 ক্যারেক্টারের একটা নাম দিতেই হবে তাকে ফার্স্ট নেম এবং লাস্ট নেমের ক্ষেত্রে। এটা একটা অ্যাড করা যায়। তারপর ফোন নাম্বারের ক্ষেত্রে আমরা যদি বাংলাদেশি ফোন নাম্বার নেই, তাহলে 11 ডিজিটের হতেই হবে। এরকম কি ভ্যালিডেশন গুলো অ্যাড করেছেন? ফোন নাম্বারের ক্ষেত্রে হয়তো বা করা হয়েছে, তারপর আমি একটু দেখি ভাইয়া কোডটা। হ্যাঁ, এখানে আমি একটা লুপ দেখতে পাচ্ছি, রয়্যাল ওয়ালের। নেম যদি 11 হয় তাহলে ব্রেক করতেছেন। আচ্ছা, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, এরপর আছে ফোন নাম্বার। হ্যাঁ, ফোন নাম্বারের হ্যাঁ ভ্যালিডেশন করা আছে, ল্যান্ড যদি যাতে সে 11 ডিজিটের কম না দেয় বাংলাদেশের প্রেক্ষিতে। তো এটা দেওয়া হয়েছে, কিন্তু ইমেইলে ভ্যালিডেশন হয় নাই। ইমেইলে জাস্ট
লেনটাই মানে ইয়ে করা হয়েছে। হ্যাঁ, লেনটা করলেই হবে, আপাতত সমস্যা নেই। মেলে লেন্থের মানে মিনিমাম যাতে 10টা হয়, মানে একটা রেটের পরে দেখা যাচ্ছে হুম, ইয়াহু দেখ বা জিমেল দেখ 10টা হয়, সেই ক্ষেত্রে 10টার যাতে বেশি হয় আর কি। এরপরে মেইল জেন্ডার তো সমস্যা নাই। পাসওয়ার্ড, এখন পাসওয়ার্ডে কিন্তু অনেক কিছুই করা যায় এখানে। হুম, পাসওয়ার্ডে যেমন আপনি আপনার পেজটাতে ইয়ে করে রাখছেন যে দেখা আছে যে আহ, এখানে একটা কন্ডিশন দেওয়া যায় যে পাসওয়ার্ড শুড বি লিস্ট 6 ক্যারেক্টার অথবা 10 ক্যারেক্টার এরকম একটা, অথবা মিক্স থাকবে। যেমন উপরে একটা মেসেজ দিছি আমি যে লেটার নাম্বার এবং সিম্বল বা স্পেশাল ক্যারেক্টারের মিক্স, এরকম একটা পাসওয়ার্ড যাতে স্ট্রং হয়। হুম, এখন হুম, এই ক্ষেত্রে কোনো ভ্যালিডেশন কিন্তু করা হয় নাই, হুম, হুম, জাস্ট পাসওয়ার্ড আমরা দুইটা যাতে ম্যাচ করে ওটা একটা ইয়ে দিছি যে সে যে প্রথম পাসওয়ার্ডটা দিল এবং সেটা কনফার্ম দুইটা যাতে সেম পায়, হুম, হুম, এটা দিছি। কিন্তু ওইটা একটু ডিসকাস করতে হবে আজকে যে যদি সে পাসওয়ার্ড দেওয়ার সময় যাতে একটা 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 ইয়ে দেয়, মানে কি বলে ক্যাপিটাল লেটারে দেয় এবং স্মল লেটারে দেয় এবং হুম, কি বলে একটা স্পেশাল ক্যারেক্টার থাকে, ওটা মিক্স যাতে একটা কম্বাইনেশন থাকে আর কি। হুম, হুম। এরপর এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি? এই জিনিসটা করার জন্য আমাদেরকে লিনিয়ার সার্চ সম্পর্কে আইডিয়া থাকতে হবে, যেটা হচ্ছে ক্লাস 8 এর টপিক মনে হয়, যে অ্যারে সার্চিং। আচ্ছা। তো এখন স্ট্রিং দিয়েও সার্চিংটা করা যায়, সমস্যা নেই। ওই নাল ক্যারেক্টার দিয়ে, যে পর্যন্ত নাল ক্যারেক্টার না হবে ওই পর্যন্ত আমরা হচ্ছে সার্চ করতে করতে যাব। তো সমস্যা নেই, তবে আমরা দেখি ব্যাপারটা। এটা হচ্ছে যে ধরেন, আপাতত আমরা নাল দিয়ে দেখি, পরবর্তীতে হ্যাঁ, আমরা যখন স্ট্রিং করবো স্ট্রিং দিয়ে তখন বা হ্যাঁ, লিনিয়ারে করবো তখন। এক্স্যাক্টলি। তো ধরেন আমি ওয়ান কম্পাইলার একটা code দিতে চাই। আহ, লজিকটা খুবই সিম্পল। ধরেন আমরা প্রথমে একটা স্ট্রিং নিব, ক্যারেক্টার লাইক পাসওয়ার্ড। এটার সাইজ আমি 100 দিলাম, ডিক্লেয়ার করলাম। দেন আমি তাকে, আচ্ছা মেসেজটা না দিই, কারণ ওয়ান কম্পাইলারে মেসেজ নিয়ে ঝামেলা করে, পার্সেন্টেজ এস। আচ্ছা ভাই, এখানে আমার একটা প্রশ্ন আছে। এই যে আমরা যে মানে যে ইয়াটা নিলাম, ক্যারেক্টার টাইপের যে পাসওয়ার্ডটা নিলাম, এই ভেরিয়েবলটার এখানে 100 ভ্যালু দিলাম। এখন এখানে কি আমার এই 100টা কি সে মেমোরিতে 100 জায়গা নিতেছে, নাকি না আমি 100টা ভেরিয়েবল ডিক্লেয়ার দিলাম এখানে? এখানে মেমোরিতে 100টা জায়গা নিচ্ছে। মানে আপনি তো একটা ক্যারেক্টার অ্যারে, মানে স্ট্রিং কি, স্ট্রিং হচ্ছে একটা ক্যারেক্টার অ্যারে। মানে হুম, আপনি যখন অ্যারে টপিকটা শিখেছেন তখন তো ইন্টিজার অ্যারে দেখেছেন, ফ্লোট অ্যারে জি। দেখেছেন। আর এটা হচ্ছে ক্যারেক্টার টাইপের অ্যারে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি যদি একদম একটা স্ট্রিং ডিক্লেয়ার করি, বা ধরেন আমি একটা ইন্টিজার অ্যারে ডিক্লেয়ার করলাম, অ্যারের সাইজটা দিলাম হচ্ছে আমি সাপোজ 5 দিলাম, তাহলে আমাদের অ্যারেটা কিভাবে উৎপন্ন হয় এরকম কাইন্ড অফ, যে 1,2,3,4,5 এরকম। তো এটা জি হচ্ছে আমাদের মেইনলি অ্যারে। একটা অ্যারে যখন মেমোরিতে তৈরি হয় তখন এই ইন্টিজার টাইপের, মানে এই নাম্বারের ভ্যারিয়েবলের আন্ডারে 5টা ঘর তৈরি হয় আর কি। ওই 5টা ঘরের মধ্যে এই 5টা ঘর থাকে আর কি। তো এখানে হুম, আমরা যখন এই পাসওয়ার্ড দিয়ে এটা লেন্থ 1 দিলাম তখন মেমোরিতে 100টা ঘর তৈরি হয়েছে। জি জি। মানে এটা পয়েন্টারের মাধ্যমে কানেক্টেড থাকে। এটা হ্যাঁ যখন হ্যাঁ, আমি তাহলে পয়েন্টার এখন মেথডে এইখানে বুঝাবো। দেখা যাচ্ছে যে আমি তো ফুল ইউজ না করলাম, হয়তো পাসওয়ার্ডটা এত লেন্থ হলো না, মানে এটা জাস্ট বোঝার জন্য যে হলো না, তাহলে আমি কি এক্সট্রা কিছু মেমোরি লস করতেছি না এখানে? মানে এটা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারি না হ্যাঁ, হ্যাঁ, এই আপনি শেয়ার? এই যে এখানে 100 ডিক্লেয়ার করে রাখছেন, আপনি সাপোজ আমরা ইউজ করলাম মাত্র 5টা, তো তখন হ্যাঁ কিন্তু হ্যাঁ, আমাদের সিকিউরিটির এটা জন্য হয়তো হচ্ছে, বেশি রাখলাম আমরা, ঠিক আছে। হ্যাঁ। তো সেই ক্ষেত্রে তাহলে আমরা একটা কাজ করতে পারি। আমরা চাইলে মানে সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে যেটা হয় যে আমরা আগে থেকে মানে ইউজারের কাছ থেকে আমরা অ্যারের লেনটাও ইনপুট নিয়ে নিতে পারি, হুম, যদি আমরা বেস্ট প্র্যাকটিস করতে চাই। যেমন আমি এখন একটা এক্ষেত্রে একটা কাউকে, সাইজ প্লাস করে দিলাম যাতে ওই নাল নাল টার্মিনেটরের জন্য। হ্যাঁ ওটা করে দিলাম। কিন্তু আমি জাস্ট হচ্ছে মানে এখন প্র্যাকটিসের ক্ষেত্রে জাস্ট 100টা ডিক্লেয়ার করে রাখছি। মানে আমার এখন আচ্ছা। মেইন গোল হচ্ছে আপনাকে লিনিয়ার সার্চটা বোঝানো, এটা বোঝানো না। এই জন্য জাস্ট হচ্ছে আমি 100টা ডিক্লেয়ার করে রাখছি, জি জি। যে ধরলাম আমরা ইউজার আমাকে 100 সাইজের একটা পাসওয়ার্ড স্ট্রিং দিতে পারে, এটার জন্য আর কি। বুঝতে পারছেন?
ফয়সাল ভাই বুঝতে পারছেন? জি 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 ভাই। আচ্ছা, তো এখন ধরেন আমি ইউজারের কাছ থেকে একটা হচ্ছে পাসওয়ার্ড নিয়ে নিলাম, যে কোনো একটা পাসওয়ার্ড, যে লাইক ওয়াট সেভেন মানে এইট এই প্রশ্নটা কেন মানে হঠাৎ করে মাথায় আসলো তো, তাই হ্যাঁ। আপনাকে জিজ্ঞেস করার জন্য লোভ সামলাতে পারলাম না, কারণ আপনাকে তো সবসময় ভাগে পাই না ভাইয়া, এই জন্য। আরে না না, চলে। আমি তো আসলে আপনার এই কোশ্চেন গুলা মাথায় আসে কারণ হচ্ছে আমি আপনার সাথে অ্যারে ক্লাসটা এখনো করি নাই। আমি যদি আপনার সাথে অ্যারে ক্লাসটা করতাম তাহলে আপনার এই সব কোশ্চেনের অ্যান্সার আমি দিয়ে দিতাম। এই জন্য আর কি আপনার এই কোশ্চেন গুলো ব্যাপার না। আমি তারপর আপনার অ্যারে একটা ক্লাস নিলাম একদম বেসিক থেকে শুরু করে, তখন দেখবেন আপনার এই কোশ্চেন গুলার আবার সব রকমের অ্যান্সার আপনি পেয়ে গেছেন। আচ্ছা, তো এখন ধরেন আমি একটা স্ট্রিং এখানে ইনপুট হিসেবে নিলাম, লেটস সে এটা হচ্ছে ওয়ার্ড 789। এখন একটা মানে আমরা যেভাবে ভ্যালিডেট করি, একটা পাসওয়ার্ডকে ভ্যালিডেট করি, সবার প্রথমে চেক করা হয় তার লেন্থ, যে লেন্থটা হচ্ছে 6 ডিজিটের আছে কিনা, সেটা আমরা চেক করে থাকি। তো এখন সি প্রোগ্রামিং এ তো লেন্থ চেক করার ফাংশনটা জানি নাম কি ভাই, মনে আছে আপনার? জি জি, যে এসটিআর এলিএন ওইভাবে করা যায় বিল্ট ইনে, অথবা এমনিতে র্যান্ডমলি করা যায়। স্ট্রিং লেন্থ সেটা হচ্ছে কি ভ্যারিয়েবলের নাম হচ্ছে পাসওয়ার্ড। তো প্রথমে আমরা খুব সিম্পলি আগাই, লেন্থটাকে জাস্ট হচ্ছে পার্সেন্টেজ টি কমা লেন্থ। তো এখন হচ্ছে আমি কোডটা রান করতেছি, এটা আমার দরকার নেই, কমেন্ট করে জি রাখলাম। তো লেন্থ হচ্ছে আমার 7, আমি দেখতে পাচ্ছি লেন্থ আমার 7। তো এখানে আমি একটা কাজ করতে পারি, যে এই লাইনটাকে, যে এটা যেহেতু আমার চেকিং লাইন, ওটাকে আমি কমেন্ট করে রাখলাম, আমার প্রয়োজন নাই আপাতত। তো আমি এখানে একটা ইনফিনিটি লুপ নিতে পারি, যে হোয়াইল 1 পাসওয়ার্ডের জন্য, যে ভাই তোমার পাসওয়ার্ডটা কি 6 লেন্থের কিনা, যদি হয় তাহলে আমি তাকে আর কোনো কিছু বলবো না, আর যদি না হয় তাহলে আমি বলবো যে ভাই তুমি আবার রিটাইপ করো, এই টাইপের কিছু একটা। তো আমি একটা কাজ করতে পারি, তাহলে আমি এই পাসওয়ার্ডের পুরো প্রসেসটাই আমি আমার ইনফিনিটি লুপের মধ্যে নিয়ে যেতে পারি, যেহেতু আমি আমার ইনপুটের কাজটাকে বারবার করবো, এই জন্য নিলাম। বুঝতে পারছেন? জি আচ্ছা, আমি লেন্থটা আলাদা একটা ভ্যারিয়েবলের মধ্যে বের করে নিলাম, বের করে এবার আমি কন্ডিশনটা চেক করবো, যে ইফ আমাদের এই লেন্থটা আছে, এই লেন্থটা যদি আমাদের কি হয়, কন্ডিশনটা বলেন, এটা তো প্র্যাকটিস করাইছি আপনাকে, কখন আমি তাকে লুপ ব্রেক করতে বলবো। সরি। মানে আমাদের এই লুপটা মানে কখন বারবার চলবে। আচ্ছা, এটা ওই মানে ওই ইনফিনিটি হলে আর কি, হ্যাঁ, ইনফিনিটি লুপ, ইনফিনিটি লুপ, ইনফিনিটি লুপটা কখন চলবে। যখন মানে হুম, আমার এটা ভ্যালু বারবার নেওয়ার প্রয়োজন, হ্যাঁ প্রশ্ন আসতেছে যে না, এটা যতক্ষণ পর্যন্ত এটা করতেছে না হ্যাঁ কন্ডিশনটা, তখন বারবার সেটা আস্ক করতেছে। হ্যাঁ। তো মানে তাহলে আমরা কখন বারবার ইনপুট নিব, যখন আমাদের লেনটা হচ্ছে 6 ডিজিটের হবে না, তখন আমি জি বারবার ইনপুট নিব। তাহলে আমি এই লুপটাকে ব্রেক করব কখন, যখন আমাদের লেনটা 6 ডিজিটের বেশি, জি তখন হচ্ছে আমরা এই লুপটাকে ব্রেক করে দিব। তাহলে আমি ব্রেক করে দিব। আর ব্রেক করার আগ পর্যন্ত আমরা হচ্ছে ইনপুট নিতেই থাকবো, আর লেনটা আমি চেক করতেই থাকবো। এই লুপের বিহেভটা বুঝতে পারছেন আপনি ভাই? জি জি। তো এটা বোঝার জন্য আমাদেরকে জিডিবি কম্পাইলার ইউজ করতে হবে এই ধরনের কোডে। কারণ আমরা এবার হচ্ছে টেস্ট হয় না, আরে জিডিবি তে তো টেস্ট করা যায় না, একটা মুসিবত। কারণ প্রোগ্রামিং, আচ্ছা আমাদের মনে হয় ভিএস কোডটা সেট আপ করে ফেলা উচিত এখন। বিস্কুট আমার আছে, তো বিস্কুট সেট আপ করা আছে। ভিএস কোড দিয়ে কি আপনার সি প্রোগ্রামিং কোড রান হয়? ওখানে ওই যে ইয়েটা করতে হয় আর কি, জিসিসিটা ইয়ে করে, ওটা করে নিছি আমি ভাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমরা দেখি আপাতত অনলাইনে। তো তো আমি এই লুপের ব্যবহারটা একটু দেখি। তো প্রথমে আমাদেরকে একটা ইনপুট চাইবে। তো আমি চাইলে এখানে একটা সুন্দর মেসেজ দিতে পারি এখন, যে প্রিন্টে এন্টার ইউর পাসওয়ার্ড, এন্টার ইউর পাসওয়ার্ড। এটা যদি আমি এখন রান করি, আচ্ছা কিছু মিস্টেক আছে সেমিকোলন। থাকবেই, সেমিকোলন। আচ্ছা, স্ট্রিং লেন, ইমপ্লিসিট ডিক্লারেশন অফ ফাংশন স্ট্রিং লেন,
আচ্ছা বুঝছি, এটা ইনক্লুড করতে বলতেছে বা প্রোগ্রামিং এর ইরোর বাক্য সুন্দর। ওকে, অবশ্য জিডিবি তে রান হয়ে গেছিল, এটা মেবি একটা অ্যাডভান্স কম্পাইলার। আচ্ছা, ইন্টারভিউর পাসওয়ার্ড তো আমি এখানে দিলাম হচ্ছে ফুয়াদ 456। তো এখন আমি এটাকে, যেহেতু আমার ফুয়াদ 456 হচ্ছে 7 ডিজিটের, তার মানে আমার কাছ থেকে আর পাসওয়ার্ডটা চাইবে না, যেটা আমি জানি। আমি দিলাম 4 ডিজিটের দিলাম, এখানে আমি এন্টারে পেস্ট করলাম, দেখলাম সে আমাকে আবার পাসওয়ার্ড এন্টার করতে বলতেছে। কেন? যে ভাই তোমার পাসওয়ার্ডটা তো রং, তার মানে জি। আমাকে আবার পাসওয়ার্ডটা দিতে বলতেছে। তো এই জন্য আমি দিলাম হচ্ছে এবার কত, 987। এখনো তো আমার 3 ডিজিট, তার মানে আবার আমাকে পাসওয়ার্ড এন্টার করতে বলবে। আমি এবারে একটু ভদ্র হয়ে 6 ডিজিটের চেয়ে বেশি দিলাম, এবার আর কোনো সমস্যা করেনি। তার মানে পাসওয়ার্ড যে লেন্থ, এই লেন্থ চেকিং এর কাজটা আমরা কমপ্লিট করতে পারলাম। তাহলে এই যে লুপটা আছে, এই লুপের কাজ হচ্ছে আমার যে ভ্যালিডেটিং পাসওয়ার্ড লেন। দ্য লেন্থ। লেন্থ, তো এটা হচ্ছে আমাদের লেন্থ ভ্যালিডেট করার জন্য একটা কাজ আমাদের কমপ্লিট, এটাকে আমি বন্ধ করে রাখি। এবার আমাদের কাজ হবে কি, এবার আমাদের কাজ হচ্ছে ওই পাসওয়ার্ড, এখানে একটা ঝামেলা আছে, সেটা হলো আমরা পাসওয়ার্ডটা ইনপুট নিয়ে নিয়েছি এই লুপের ভিতরে। তাহলে আমি মানে লেন চেক করতেছি এই জায়গায়। তো এটা আমাকে কাজ করতে হবে, কাজ করে এই জায়গায় লেন্থ এখানে চেক করে ফেলতেছি। তো লেন্থ যদি আমার প্রবলেম না থাকে, তাহলে আমি তাকে কি বলতেছি, যে ব্রেক করে ফেলতেছি, কারণ আমাদের আর এই লুপের কাজ নাই। কিন্তু আমি ব্রেক এখন আপাতত ব্রেক করব না। আমি যেটা করব, আমার লেন্থের কাজ শেষ হয়ে গেলে আমি এর পরবর্তীতে চেক করব যে এই পাসওয়ার্ডটার ভিতরে আমার আছে কিনা, কি বলে সেটাকে, কোনো একটা ক্যাপিটাল। স্মল, আচ্ছা ধরলাম কোনো একটা ক্যাপিটাল লেটার আছে কিনা। তো এটা হাই লেভেলের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন জাভাস্ক্রিপ্ট, পাইথন, অনেক বিল্ট ইন ফাংশন আছে। কিন্তু সি প্রোগ্রামিং দিয়ে যখন যেহেতু আমরা শিখতেছি, সেহেতু আমরা কোনো বিল্ট ইন ফাংশন ইউজ করতে পারি না। যদি ইউজ করি, তাহলে সি প্রোগ্রামিং শেখার কোনো মানেই হয় না। আমরা আমাদের লজিক্যাল কনসেপ্টটাকে ডিল করার জন্য সি প্রোগ্রামিংটা শিখি। তাহলে ভাই এখন বিল্ট ইন ফাংশন ছাড়া কিভাবে করব? এটা হচ্ছে আমরা এই যে স্ট্রিংটা ইউজার যে দিচ্ছে, এই স্ট্রিংটার ভিতরে লিনিয়ার সার্চ চালাবো। লেটস সে এজ এন এক্সাম্পল, ধরেন আপনার কাছে একটা স্ট্রিং আছে এরকম, যে ফুয়াদ 456। তাহলে এই যে ফুয়াদ ক্যাপিটাল লেটারটা, এটা তো এখানে না থেকে লাস্টেও থাকতে পারতো, আবার লাস্টে না থেকে এটা তো আমার এখানেও থাকতে পারতো, বিভিন্ন জায়গায় থাকতে পারতো। তার মানে আমাকে যেটা করতে হবে, এই স্ট্রিং এর যতগুলো ক্যারেক্টার আছে, প্রত্যেকটা ক্যারেক্টারের কাছে যেতে হবে, গিয়ে চেক করতে হবে যে ভাই তুমি কি ক্যাপিটাল লেটার। তুমি যদি ক্যাপিটাল লেটার হও, তাহলে আমার কোনো সমস্যা নেই। কারণ আমরা জানি যে একটা স্ট্রিং এর মধ্যে লিস্ট একটা ক্যাপিটাল লেটার থাকতে হবে। তাহলে এখন একটা ব্যাপার আছে, যে লেন্থ যখন আমার 6 ঘরের চেয়ে বেশি, তার মানে আমার পাসওয়ার্ডটা লেন্থের যে কন্ডিশন, সেটা ম্যাচ করে গেছে, সেখানে আর কোনো সমস্যা নেই। তাহলে আমি এই ইফ ব্লকের ভিতরে এবার আমি চেক করব আমার এই স্ট্রিংটার ভিতরে আমার বড় হাতের কোনো ক্যাপিটাল লেটার আছে কিনা। সেটার জন্য আবার আমাকে কি করতে হবে, একটা মানে এখানে একটা ব্যাপার আছে যে আপনার যদি আহ মানে এখানে যদি পাসওয়ার্ডটা ক্যাপিটাল লেটারের না হয়, তখন কিন্তু আমাদেরকে পাসওয়ার্ডটা আবার ইনপুট নিতে হবে, রাইট? জি। আচ্ছা, জাস্ট a minute।
হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো এখন এখানে লেন্থ যদি 6 এর চেয়ে বড় হয়, তাহলে মানে আমাদের পাসওয়ার্ডের লেন্থটা ঠিক আছে। তো এখন যেটা আমাদেরকে করতে হবে যে প্রথমে আমরা লেন্থটা ভ্যালিডেট করার পরে আমরা যেটা করার ট্রাই করতেছিলাম যে একটা অন্তত ক্যাপিটাল লেটার আছে কিনা সেটা চেক করার জন্য। তো এখন এই জায়গাটাতে যদি আমাদের একটাও ক্যাপিটাল লেটার না হয়, তাহলে আমরা আবার ইউজারের কাছ থেকে ইনপুটটা নিব। তার মানে আমাদেরকে কিন্তু এই যে এই ইনপুটে যে ব্যাপারটা আছে এটা কিন্তু আবার করতে হবে। এটা কি আপনি বুঝতে পারছেন? জি জি, কারণ লুপটা কিন্তু তো আবার ঘুরে উপর হ্যাঁ, থেকেই তো এটা এক্সিকিউট হয়। হ্যাঁ, কিন্তু আমি যদি আবার ইনপুটটা নেই তখনও কিন্তু আহ মানে লেন্থ ভ্যালিডেট করার কিন্তু ব্যাপারটা আবার চলে আসে। জি তার মানে দেখা যাচ্ছে আমরা যদি এইভাবে এটাকে হ্যান্ডেল করতে যাই, আমাদের ফাংশন কনসেপ্টটা প্রয়োজন। মানে আমরা একদম অথেন্টিক ভাবে যদি এখন ওই জিনিসটা করতে যাই, ওটা ফাংশন কনসেপ্ট ছাড়া পসিবল না। কারণ আমি যদি আবার তার কাছ থেকে ইনপুটটা আবার নেই, তাহলে কিন্তু আবার আমাকে লেন্থটা ভ্যালিডেট করতে হবে। তার মানে আমার এই কেজের ক্ষেত্রে
লেন্থের ভ্যালিডেশনটা আমরা একবারই করব, মানে যদি কোনো কেসে আমাদের না ম্যাচ করে, মানে প্রথমে শুধুমাত্র আমরা লেন্থটা দেখব, যে 6 ক্যারেক্টারের যদি লেন্থ না হয় তাহলে আমরা তাকে বলবো যে ভাই তুমি পাসওয়ার্ডটা আবার রিটাইপ করো। কিন্তু একবার যদি 6 ক্যারেক্টারের পাসওয়ার্ডটা সে আমাদেরকে দিয়ে দেয়, এরপরে জাস্ট আমরা চেক করব যে ক্যাপিটাল লেটার আছে কি নাই। ক্যাপিটাল লেটার যদি থাকে তাহলে তাকে সামনে আগাতে দিব, ক্যাপিটাল লেটার না থাকলে তাকে সামনে আগাতে দিব না, আবার তাকে বলবো তুমি আবার প্রথম থেকে আসো। বুঝতে পারছেন? জি জি। আচ্ছা ঠিক আছে। মানে এখন এই যে বারবার ইনপুট নিয়ে। ভাইয়া, এই যে আমরা যে ইনপুটটা নিচ্ছি এটা যদি হুম লুপের বাইরে রাখি। হুম। ইনপুটটা যে নিচ্ছে এটা লুপের বাইরে রাখবেন, হুম, তাহলে সে তাহলে বারবার বারবার প্রসেস ইনপুট করবে। নেবেন, হ্যাঁ, বারবার ইনপুট নিবেন কিভাবে যদি এটা লুপের বাইরে রাখেন স্ক্যানএফ ফাংশনটা? সেটাও একটা কথা। যেমন মানে দেখা যাচ্ছে যে সে প্রথমে একটা পাসওয়ার্ড দিল, কিন্তু হুম পরবর্তীতে যখন কনফার্ম করতে বলতেছে আর একটা মেসেজ, হুম তো সেখানে কনফার্মেরটা আমি লুপের ভিতরে রাখলাম, সেই ক্ষেত্রে সে ওই ভ্যালিডেশন গুলি চেক করলো। হুম কারণ তাহলে সে তার ওই ইয়াটা আগে থেকে উপরে আছে যে সে কি দিছিল, তখন এটার হুম সাথে অনেক সময় টাইপিং মিস্টেক হতে পারে, তখন দেখে নিল উপর থেকে যে হ্যাঁ আমি এটা দিছিলাম, তাহলে এটার সাথে ম্যাচ করে দিতে হবে। তখন সে আবার সে ক্যাপিটাল দিল কিনা এই ভ্যালিডেশনটা হবে, বা লেন্থ ঠিক আছে কিনা, অথবা স্মল লেটার আছে কিনা, অথবা হুম স্পেশাল লেটার আছে কিনা। হুম। এভাবে কি করা যায়? হ্যাঁ সেভাবে করা যায়, তাহলে কিন্তু আপনি ইনপুটটা একবারই নিচ্ছেন। কিন্তু আমরা জি কিন্তু পাসওয়ার্ডের ক্ষেত্রে যেটা করতেছি, যে 6 লেন্থের না হলে আমরা পাসওয়ার্ডটা বারবার ইনপুট নিতে বলতেছি। কিন্তু আপনি এখন যেই কথাটা বললেন সেটা হচ্ছে, মানে আপনাকে, মানে এখন যেটা হলো যে আমাদের প্রোগ্রামের এক্সিকিউশনটা শেষ হবে না যেই পর্যন্ত সে কারেক্ট পাসওয়ার্ড না দিবে। কিন্তু আপনি যে লজিকের কথা বলতেছেন ওটা হচ্ছে, একবার যদি কোনো কেজে গিয়ে ফেলড হয়ে যায় তাহলে কিন্তু এক্সিকিউশন বন্ধ হয়ে যাবে, আবার আপনাকে পাসওয়ার্ড ইনপুট দিতে হবে। কিন্তু আপনি যদি কোডের এক্সিকিউশন বন্ধ করতে না চান সেক্ষেত্রে আপনাকে ওই ইনফিনিটি লুপ ইউজ করতে হবে। বুঝতে পারছেন? জি জি। হ্যাঁ, এটাই। তো এখন আমার কাছে মনে হয় কি, আমাদের একটু হচ্ছে অ্যারের দিকে যাওয়া উচিত, কারণ আপনার এই যে পুরো প্রসেসটা আমাদের যদি অ্যারে কনসেপ্টটা ক্লিয়ার থাকে, তারপরে আমাদের 2 ডাইমেনশনাল ফাংশনের কনসেপ্ট গুলো ক্লিয়ার থাকে, তখন এটা আমরা হচ্ছে আবার এই প্রবলেমটা আসবো তখন আমাদের সলভ করতে সুবিধা হবে। তো আমার কাছে জি মনে হয় যে যে প্রবলেমটা আমরা, মানে যে ভ্যালিডেশনটা আমরা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি, এটা আমরা কয়েকদিন পর করি যখন আমাদের ফাংশনটা কমপ্লিট হয়ে যাবে। তখন আমাদের কোড করার যে, মানে মোট কথা আমাদের আরো কিছু অস্ত্র লাগবে, সোজা কথা। আরো কিছু অস্ত্র হলে আমরা এই প্রবলেমটা আরো বেটার ভাবে সলভ করতে পারি। তো আমার কাছে মনে হয় যে আমরা আরো কিছু অস্ত্র চালানো শিখি, তারপরে সেই অস্ত্রগুলো দিয়ে এটা আমরা আরো বেটার ভাবে কোড করতে পারবো। বুঝতে পারছেন ফ্যাশন ভাই? জি ভাইয়া, তাহলে আমরা এরেটা দেখবো আগে না ফাংশনটা দেখবো আগে, না কোনটা না ভালো না, হবে? এরে দেখতে হবে, আউটলাইনে মানে আগাতে হবে। আউটলাইন তো হচ্ছে, দেখা যাচ্ছে আমি যদি সরাসরি ফাংশনে চলে যাই দেখা যাবে ফাংশনের আগে কি অনেকগুলো একটা টপিক লেগে যেতে পারে, তো আমরা হচ্ছে একটু হুম, সিরিয়ালে আগাই। তো ঠিক আছে। এখন আপনার হচ্ছে অ্যারের ক্লাসে আমাদের টেস্ট কেস নামে একটা জিনিস আছে। তো আমরা টেস্ট কেস নিয়ে কিছু জিনিস দেখি, যে টেস্ট কেস জিনিসটা কি। এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তো টেস্ট কেস ব্যাপারটা কি, আপনি অলরেডি এটার সাথে ফ্যামিলিয়ার হয়ে গেছেন। আহ ধরেন আপনাকে আমি একটা জিনিস বললাম যে আপনি 2টা নাম্বারের যোগফল বের করবেন এবং হচ্ছে প্রিন্ট করে দিবেন যোগফলটা। ঠিক এই কাজটা আপনাকে টোটাল 10 বার করতে হবে। তাহলে এই কাজটা যদি আপনাকে 10 বার করতে হয়, তাহলে 10 বার যদি আপনি 2টা নাম্বার ইনপুট নিতে চান এবং হচ্ছে সেগুলোর রেজাল্ট প্রিন্ট করতে চান, তাহলে কিন্তু আপনার লিস্ট 20টা ভ্যারিয়েবল লাগবে। রাইট ভাই? জি হ্যাঁ। তো এখন এই কাজটা আমরা কিভাবে করতে পারি সেটা হচ্ছে টেস্ট কেসের মাধ্যমে, যে আমরা 2টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, ইন্টিজারে কমা বি, দেন আমরা একটা লুপে চলে যাব, যে হোয়াইল, যেহেতু আমাকে বলছে 10 বার নিতে হবে, এই যে কতবার নিতে হবে সেটাও আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে নিব। তো সেটা আমি প্রথমে দিই, যে সেটাকে ফ্রিকোয়েন্সি বলে থাকে, বা টেস্ট কেস আমরা নাম দিই, ফ্রিকোয়েন্সি না, ফ্রিকোয়েন্সি আবার অন্য জিনিস, টেস্ট কেস।
তার মানে ইউজারের কাছ থেকে আমার টোটাল প্রথমে কি ইনপুট নিতে হবে, যে আমার এই কোডটা টোটাল কতবার কাজ করবে, কতবার টেস্ট করবে সেই টেস্ট কেসটা। তো প্রথমে আমি এই কোডের জন্য টেস্ট কেসটা নিয়ে নিই, স্ক্যানে পার্সেন্টেজ ডি কমা এম% টেস্ট কেস। টেস্ট কেস ফন্টটা আমি কি ভাই টেস্ট একটু কেস বড় করা যায় জুম করে, বা কিছু অনেক ছোট দেখাচ্ছে? এখন ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। টেস্ট কেসটা ইনপুট নিলাম। আচ্ছা, এখন এই টেস্ট কেসের মধ্যে আমার হচ্ছে 10 বার বলতে পারে, 5 বার বলতে পারে, 20 বার বলতে পারে, এরকম বলতে পারে। তো তার মানে আমাকে 5 বার বলবে না 10 বার বলবে না 20 বার বলবে, সেটা কিন্তু আমরা জানি না। বুঝতে পারছেন ভাই? সেটা কিন্তু জি আমরা জানি না। তার মানে আমাকে এখানে কি করতে হবে, লুপ চালাতে হবে, যে ভাই তোমার এই কাজটা টোটাল 10 বার হবে। হ্যালো। 10 বার। জি জি হ্যাঁ ভাইয়া, ভাই, শুনতে মাঝখানে পাচ্ছেন? শোনা যাচ্ছিল না। হ্যাঁ, হ্যাঁ, নেট চলে গেছিল। আচ্ছা, তো i = 0, তো i < হচ্ছে আমি এখানে টেস্ট কেস দিলাম, দেন হচ্ছে i++। তাহলে আমার টেস্ট কেসের ভ্যালু যতবার ততবার কিন্তু আমার এই দুটা চলবে, রাইট? জি তার মানে আমাকে যদি বলা হয় যে তুমি 10 বার দুইটা নাম্বার ইনপুট নিবা এবং 10 বার প্রিন্ট করবা, তার মানে 10 বার ইনপুট নিতে হবে। তাহলে আমার ইনপুটটা কি লুপের বাইরে নিলে চলবে নাকি লুপের ভিতরে নিতে হবে? না, লুপের ভিতরে। ভিতরে। তাহলে আমি এখানে স্ক্যানএফ দিয়ে লুপের ভিতরে নিব, পার্সেন্টেজ ডি এম% এ এম%বি নিলাম। নেয়ার পর দেখেন আমাকে কিন্তু 10 বারই এই দুইটা নাম্বারের যোগফলটাকে প্রিন্ট করতে হবে। তাহলে আমি এই লুপের ভিতরে একটা ভ্যারিয়েবল নিলাম, ইন্টিজার সাম ইকুয়াল টু এ প্লাস বি, দেন হচ্ছে ইন্টের পার্সেন্টেজ ডি কমা সাম। তো এবার আমি কোডটাকে রান করি। রান করলে প্রথমে কিন্তু আমার কোডটা ওয়েট করতেছে কার জন্য, টেস্ট কেসের জন্য। প্রথমে কিন্তু আমরা প্রথম স্ক্যানএফটা কিন্তু এই টেস্ট কেস। তাহলে আমি এই টেস্ট কেসের ভ্যালুটা দিই, 10 বার না দিই, তাহলে আমাকে 10 বার দুইটা নাম্বারকে ইনপুট দিতে হবে। আমি উপরে প্রথমে একটা ফার্স্ট মেসেজ দুইটা দিয়ে দিই নাম্বার ভাইয়া, এই আমরা বিগিনার তো দেখা যাচ্ছে যে একটু মেসেজ থাকলে আপনার তো অ্যাডভান্স লেভেলের, এর জন্য আপনাদের লাগে না, মানে জাস্ট একটা প্রিন্ট দিয়ে একটা মেসেজ ও আচ্ছা, ইউজারকে একটা কিছু বললাম। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, এন্টার দ্য টেস্ট কেস। আচ্ছা, তাহলে এখানে আমি টেস্ট কেস দিলাম। তাহলে একটা কাজ করি, লুপের ভিতরে আমি একটা মেসেজ দিই, এন্টার টু নাম্বার। নাম্বার, এখানে আপনি নাম্বারটা ইনপুট দিবেন। এখানে হচ্ছে, তাহলে আমি এখানেও একটা মেসেজ দিই, যে সামেশন অফ পার্সেন্টেজ ডি এন্ড পার্সেন্টেজ ডি ইকুয়াল টু এটা। তাহলে প্রথম যেটা
সেটা হচ্ছে আমার এর ভ্যালু, তারপরেটা হচ্ছে আমাদের বি এর ভ্যালু, তারপরেরটা আমাদের সামের ভ্যালু। তাহলে এর ভ্যালু, বি এর ভ্যালু আর হচ্ছে সামের ভ্যালু। আচ্ছা, তাহলে এন্টার দ্য টেস্ট কেস, এন্টার 2 নাম্বার আসবে, তারপর হচ্ছে সামেশন। আমরা কিছু বাগ আছে, আমি রান করলে আপনি বুঝতে পারবেন। তো প্রথমে এসে আমাকে বললো এন্টার দ্য টেস্ট কেস, আমি এখানে 2 দিলাম। তো এখানে 2 দেওয়া মানে কি ভাই, এই পুরো প্রসেসটা কি আমার 2 বার হবে, তাই না? জি। আচ্ছা, তাহলে আমি এখানে 2 দিয়ে এন্টার দিলাম। তো দেখেন প্রথমে আমাকে বললো এন্টার 2 নাম্বার, তো আমি যেটা নাম্বার দিলাম লাইক হচ্ছে 2 and 3। তাহলে 2 আর 3 এর যোগফল হচ্ছে 5। তাহলে সামেশন অফ 2 and 3 ইকুয়াল টু 5 লেখার পর আবার সেম লাইনে চলে আসছে এন্টার 2 নাম্বার। এটা দেখা ঝামেলা। এটা কাজ করা যাক যে ভাই তোমার কাজ হচ্ছে তুমি রেজাল্টটা প্রিন্ট করে একটা নতুন লাইন তৈরি করে দিবা, যাতে করে পরবর্তীতে যখন এন্টার 2 নাম্বার লেখাটা আসবে সেটা একটা নতুন লাইন ক্রিয়েট করে আসতে পারে। আবার দেখেন রান করি। আচ্ছা, আমি প্রথমে 2 দিলাম এখানে, তারপরে হচ্ছে আমি 2 আর হচ্ছে 3 দিলাম, তাহলে 2 আর 3 হচ্ছে আমার 5। তাহলে আমার সামেশন অফ 2 and 3 ইকুয়াল টু 5। দেখেন আবার বলতেছে যে তুমি আবার 2টা নাম্বার ইনপুট দাও। এবার আমি দিলাম 5 and 6, তাহলে 5 আর 6 আমার 11 হলো। এবং যেহেতু আমার টেস্ট কেস 2 ছিল, সেহেতু আমার এই কোডটা 2 বারই কাজ করছে। আমরা একটা কাজ করতে পারি, এটার পরে একটা কি করতে পারি, সেটা হলো এন্টার 2 নাম্বার, আমরা ইনপুটটা নিলাম, নেয়ার পর একটা নতুন লাইন এখানে ক্রিয়েট করতে পারি ব্যাকস্ল্যাশ এন। পুরো প্রসেসটা, তাহলে টেস্ট কেসটা আলাদা থাকবে, একটা না 2টা নিতে পারি। এবার দেখেন কি কাজ করলাম, যে তাহলে টেস্ট কেসটা একটু আলাদা দেখা যাবে। আচ্ছা, কি হচ্ছে এখানে, ও সেমিকোলন বাদ দিয়েছে। সেমিকোলন ভিতরে দিয়ে ফেলছি। আচ্ছা, সেশন ইন হয়ে গেছে। আচ্ছা, এন্টার দ্য টেস্ট কেস, আমি এখানে টেস্ট কেস দিলাম, আবার 2 দিলাম। তাহলে দেখেন আমার এখন প্রসেস এন্টার দ্য টেস্ট কেসটা অনেক উপরে, তাহলে একটু আলাদা আলাদা লাগতেছে। তাহলে 2 নাম্বার আমি দিলাম হচ্ছে এখানে 3 আর হচ্ছে দিলাম 4। তাহলে 3 আর 4 হচ্ছে আমাদের 7। আবার আমি এখানে প্রেস করলাম 4 আর হচ্ছে আমাদের 5, 4 আর 5 হচ্ছে আমাদের 9। তাহলে এখানে সামেশন অফ 4 and 5 হচ্ছে 9। আপনি যদি এই 2টা প্রসেসকে একটু আলাদা দেখতে চান, তাহলে একটা কাজ করতে পারেন, এখানে যে একটা ব্যাকস্ল্যাশন সেটাকে আপনি 2টা ব্যাকস্ল্যাশন দিতে পারেন। আবার রান করি, মানে সেটা আপনার দেখার সুবিধার্থে আপনি কিভাবে দেখতে চান। আমি এখানে দিলাম 5 আর হচ্ছে 6, 71। তাহলে দেখেন একটা লাইন গ্যাপ হয়েছে। দেন হচ্ছে 6 আর হচ্ছে 7, তাহলে হচ্ছে আমাদের 13। তো মেইনলি এখানে বুঝার বিষয়টা ছিল কি, যে টেস্ট কেস মানে হলো যে আমি একটা কাজ মাল্টিপলস টাইম করা লাগতে পারে, তখন এটাকে বলা হয় হচ্ছে টেস্ট কেস। তো এটাই হচ্ছে মেইনলি টেস্ট কেসের কনসেপ্ট। এবার আমি আপনাকে এই পুরো এই যে এত কিছু আপনাকে লিখতে হয়েছে না, এত কিছু লিখতে হবে না আপনাকে। মানে শুধুমাত্র যদি টেস্ট কেসের কাজে ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি ইউজ করবেন হোয়াইল লুপ। আর এখানে জাস্ট লিখে দিবেন যে ভাই টেস্ট কেস মাইনাস মাইনাস, শেষ কাজ। দেখেন আমি এখানে 2 দিলাম, তারপরে এখানে আমি দিলাম যে 4 5 9 8 9 17। তার মানে যদি কখনো দেখেন শুধুমাত্র টেস্ট কেসের জন্য আপনাকে একটা অনেক বড় একটা লুপ লিখতে হচ্ছে, সেই ক্ষেত্রে আপনার এত বড় লুপ লেখার দরকার নেই। আপনি একটা হোয়াইল লুপ দিয়েই কাজ চালিয়ে দিতে পারবেন। বুঝতে পারছেন? কিন্তু এখানে মাইনাস মাইনাস কেন দিলাম ভাই? মাইনাস মাইনাস হচ্ছে ওই যে ফর লুপের ভিতরে আমরা প্লাস প্লাস কেন দিতাম। সেটা তো বাড়তেছে, এখানে কি কমতেছে? হ্যাঁ, এখানে কমতেছে। আপনার টেস্ট কেসের ভ্যালু প্রথমে হচ্ছে 2, তারপরে এখানে যখন আসলো এটা তো হলো টেস্ট কেস মাইনাস মাইনাস, তাহলে 2 থেকে হচ্ছে 1 হলো। তাহলে 1 কি আমার ট্রু, তাহলে ট্রু হলে এই কোডটা চলবে। তারপরে আবার লুপটা চললো, দেখলো হচ্ছে 1, 1 মানে ট্রু, তাহলে আমার তখন মাইনাস মাইনাস 0 হলো, তারপরে ভিতরে কোড ঢুকে গেছে। এরকম ভাবে আর কি। মোট কথা টেস্ট কেসের ভ্যালু যত, এই লুপটা আমার ততবার চলবে। বুঝতে জি। পারছেন? জি ভাই। হুম, সেটাই। আচ্ছা, এখন আমাদের নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে আপনার এন্ড অফ ফাইল।
ইওএফ কনসেপ্ট। এখন এটা আমরা তো হচ্ছে টেস্ট কেস বুঝে ফেলছি, এখন আমাদেরকে ইন্ড অফ ফাইল কনসেপ্টটা মানে আজকে না বুঝলেও চলবে, সমস্যা নেই, আমরা এটা ছাড়াও আগাতে পারবো, দু একদিন পরে জানলেও হবে, সমস্যা নেই। এখন আমাদের বেশ কিছু টপিক আছে। আপনি কি এই যে অ্যারে ট্রাভার্সিং, তারপরে রিভার্স অর্ডার, এই জিনিসগুলো জানেন, প্র্যাকটিস করেছেন? উম, না, এখনো করা হয় না এটা এমনিতে। আচ্ছা, অ্যারে ট্রাভার্সিং বলতে বোঝায় হচ্ছে ধরেন একটা অ্যারেতে যদি 5টা নাম্বার থাকে, সেই 5টা নাম্বারকে আপনি হচ্ছে প্রিন্ট করতেছেন, এটাই হচ্ছে অ্যারে ট্রাভার্সিং। এটা কি পারবেন? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, করা যায়। আচ্ছা, তারপরে একটা অ্যারে যদি আমি আপনাকে দেই যে 1 থেকে 5 হচ্ছে একটা অ্যারে, আপনি এই অ্যারেটাকে উল্টা করে প্রিন্ট করেন, 5 4 3 2 1, এটা কি আপনি করতে পারবেন? হুম, ফাইসাল ভাই? আচ্ছা, সেই ক্ষেত্রে সেটা তো ওই যে ইয়াটাকে রূপটাকে উল্টা চালাতে হবে আর কি, মাইনাস হ্যাঁ, মাইনাস দিয়ে। লুপটাকে উল্টা চালাতে হবে, হ্যাঁ। আগে আপনাকে অ্যারের লেন্থটা বের করে নিতে হবে ডাইনামিক্যালি। অ্যারের লেন্থটা বের করার পরে আপনাকে হচ্ছে তারপরে উল্টা করে লুপ চালাতে হবে। যদি অ্যারের লেন্থ 5 হয় তাহলে আপনাকে 5 থেকে লুপ শুরু করতে হবে, 5 থেকে হুম, 0 পর্যন্ত যেতে হবে। জি। পসিবল কি আপনার ক্ষেত্রে করা? ট্রাই করা যেতে পারে। আচ্ছা, আপনি ট্রাই করেন তাহলে, দেখেন পারেন কিনা। জি ভাই, মানে তাহলে ইয়েটা হবে কি, মানে সেই ওই সাইজটা কি ইনপুট ইউজার নিবে নাকি সাইজটা দেওয়া থাকবে? আপনি সাইজটা ইউজারের কাছ থেকে ফার্স্টে নিয়েই করেন, তারপরে হচ্ছে আচ্ছা, আমরা ইজিটা করে তারপরে আমরা একটু একটু কঠিনের দিকে যাব। ঠিক আছে।
হ্যাঁ ভাই আছেন? জি ভাই। হেল্প করবো আমি। হ্যাঁ, আচ্ছা আমি কোডটা আপনাকে দিচ্ছি ভাই, দেখেন এই প্রোসটা ঠিক আছে কিনা। ঠিক আছে, আপনি দেন আমাকে। হোয়াটসঅ্যাপে দিয়েছি ভাই। হ্যাঁ ভাই পেয়েছি। হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। জি জি। আচ্ছা, 10 সাইজের একটা অ্যারে নিয়েছেন, তারপর হচ্ছে লেন্থ গেটিং দ্য সাইজ অফ দ্য অ্যারে। স্ক্যানএফ এর এখানে এম% হবে তো। ও ক্যালকুলেটিং দ্য লেন্থ, আপনার এক্ষেত্রে তো লেন্থ ক্যালকুলেট করতে হবে না, কারণ হচ্ছে আপনি তো অলরেডি এখানে আহ ও ওয়েট, আচ্ছা আপনি যেহেতু অ্যারে সাইজটা ইউজারের কাছ থেকে নিবেন, তাহলে তো এখানে আপনি ফিক্স সাইজের মানে ডিক্লেয়ার করা লাগবে না। আপনি হুম, সেক্ষেত্রে কি করবেন, আপনার অ্যারে নামটা হচ্ছে ইন্টিজার অ্যারে, তারপর আপনি সাইজ হিসেবে ইউজ করবেন সাইজ ভ্যারিয়েবলের মাধ্যমে যেটাকে নিয়েছিলেন সেটা। তাহলে এই ক্ষেত্রে আপনি তো ইউজারের কাছ থেকে লেন্থ নিচ্ছেন, তাহলে আপনাকে আবার লেন্থ বের করতে হবে না, কারণ আপনি তো ইউজারের কাছ থেকে লেন্থ নিচ্ছেন, তাহলে তো আর বের করার জি প্রয়োজন পড়ে না। আচ্ছা, তাহলে প্রিন্ট দ্য অ্যারে ইন রিভার্স অর্ডার। আপনি লেন্থ থেকে শুরু করতেছেন, লেন্থ না, আপনি শুরু করবেন সাইজ থেকে, যেটা আপনি ইউজারের কাছ থেকে নিয়েছেন। দেন হচ্ছে আপনার x>0, x>0 না, কারণ এক্স যদি আপনি >0 লেখেন তাহলে কিন্তু আপনার জিরো ইন্ডেক্সেরটা প্রিন্ট করবে না। আমি দেখাচ্ছি আপনাকে ভুলটা কোথায় হয়েছে। এক্স মাইনাস মাইনাস তারপর হচ্ছে অ্যারে অফ এক্স। ওকে, তো আমাকে কি প্রথমে কোনো মেসেজ দিবে? না, আপনি কোনো মেসেজ দেন নাই, ঠিক আছে, আমি হচ্ছে তিনটা সাইজ দিলাম। দেন আমাকে হচ্ছে তিনটা নাম্বার দিতে হবে, গেটিং দ্য অ্যারে এলিমেন্টস 1 2 3। আমার এক্সপেক্টেড আউটপুট হচ্ছে 3 2 1। এখানে দেখেন গার্বেজ ভ্যালু চলে আসছে। তো গার্বেজ ভ্যালুটা আসার রিজন কি? ও, আপনি সেম ভ্যারিয়েবলই কাজে লাগাইছেন, এক্স না, আপনাকে এখানে আবার নতুন করে ডিক্লেয়ার করে নিতে হবে। কেন দেখেন, আপনি এই এক্সটা সেন্ট্রালি ডিক্লেয়ার করছেন, তো আপনার এক্স এর প্রথম ভ্যালু হচ্ছে 0, তারপরে হলো 1, তারপরে হলো 2, কারণ আপনি হুম। সাইজ পর্যন্ত লুপটা চালাচ্ছেন। তাহলে এক্স এর ভ্যালুটা যে 2, এটা কিন্তু এখানে ফিক্সড হয়ে আছে। তো সে তাহলে এখানে মনে যখন করেন আপনি একটা এক্সটাকে ইউজ করছেন, তখন কিন্তু আবার সেটা সাইজ থেকে ডিক্লেয়ার হয়ে গেছে। তো এটা যেহেতু আমরা ওয়াই। গ্যাঞ্জামটা বুঝলেন ভাই? হ্যালো? জি ভাই, এখানে তাহলে আমরা অন্য একটা যেমন ওয়াই দিতে অন্য পারি। লাগবে না, আপনি জাস্ট এখানে আবার রিডিক্লেয়ার করে নিলেই হবে ইন্টিজার এক্স ইকুয়াল টু, আচ্ছা। তাহলেই হয়ে যাবে। বা সবচেয়ে সেফ আছে, দেখি আমরা এটা কাজ করে কিনা। এখানে আমি 3 দিলাম, তারপর হচ্ছে 1 2 3। আচ্ছা, x>0, অ্যারে অফ এক্স। আচ্ছা, এখানে আমি আই ইউজ করি, আই এর ভ্যালু হচ্ছে 0, i>0, দেন হচ্ছে আই মাইনাস মাইনাস, এখানে আমি প্রিন্টও করবো অ্যারে অফ আই এর ভ্যালু। আর এখানে হচ্ছে আমাদের কি গেটিং দ্য অ্যারে এলিমেন্টস, এক্স এর ভ্যালু 0, সাইজ হচ্ছে আমাদের 3, ঠিক আছে।
এম্পারসেন্ট অ্যারে অফ এক্স, জিরোতে আমি ইনপুট নিলাম, ওয়ানে নিলাম, টুতে নিলাম। ঠিক আছে, ইট শুড ওয়ার্ক নাও। ওয়ান, টু, থ্রি। আচ্ছা, I greater than 0. আচ্ছা, এখানে কি স্ট্রিং এর দরকার আছে? দরকার নেই। ইন্টিজার সাইজ, নাম হচ্ছে অ্যারে। সাইজটা আমার এখানে ডিক্লেয়ার হলো, গেটিং দ্য সাইজ অফ দ্য অ্যারে। এম্পারসেন্ট সাইন দিয়েছেন সব জায়গায়, এম্পারসেন্ট দেয়া আছে, এই জায়গাতেও এম্পারসেন্ট দেয়া আছে। অ্যারে অফ এক্স, আই ইকুয়াল টু সাইজ, আই এর ভ্যালু 0 থেকে বড় অথবা সমান হবে, এন্ড প্রতিবার আই এক করে কমতেছে। ভুল তো দেখতেছি না। তাহলে কি অন্য একটা কম্পাইলার ইয়ে করে দিবেন ভাইয়া? হ্যাঁ, তাছাড়া তো আর উপায় দেখতেছি না। আচ্ছা, এখানে ঝামেলা করতেছে থ্রি, টু আর ওয়ান কিন্তু প্রিন্ট হচ্ছে, দেখতেছেন আপনি? জি থ্রিটা জি ঝামেলা করতেছে। তাহলে থ্রিটা কেন ঝামেলা করবে? সাইজের ভ্যালু তো থ্রি। জি, সাইজ তো ইনপুট নিলাম আমি ওয়ে, 3, ও সাইজ পর্যন্ত যা। না 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 না, লুকিয়ে ঠিকই আছে, বলবে ভুল সাইজ তো পর্যন্ত যা। আমাদের এখানে হয়েছে, কারণ দেখেন সাইজের ভ্যালু থ্রি, বাট আমরা এর মধ্যে কি জানি, এর আপনার যখন আপনি সাইজ থ্রি দিচ্ছেন, তখন আপনার লাস্ট ইন্ডেক্স কত, 0, 1, 2 ও না? আচ্ছা, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, ওইটা তো ওই নাল টার্মিনেটরটা ইয়ে করে দিতেছে হ্যাঁ, বারবার। তার মানে এখানে যখন সাইজের ভ্যালু থ্রি, তখন তো ও থ্রি ইন্ডেক্সে গিয়ে কোনো ভ্যালু পাচ্ছে না, ওর হুম তো লাগবে টু। তার মানে আমার আয়ের এখানে কি আসতে হবে, টু আসতে হবে। তাহলে এখানে কি করতে হবে, সাইজ মাইনাস ওয়ান লিখতে হবে। তাহলে আয়ের হুম প্রথম ভ্যালু কি হবে, টু হবে। তাহলে টু এরটা প্রিন্ট করবে, তারপর টু থেকে কমে কত হবে, ওয়ান হবে, তখন ওয়ান এরটা প্রিন্ট করবে। ওয়ান থেকে কত হবে, জিরো হবে, জিরোটা প্রিন্ট করবে। জিরো থেকে কমে মাইনাস ওয়ান হবে, কন্ডিশন ফলস হয়ে যাবে। হুম। আমি যদি না বুঝলে আমি আরেকবার বুঝাচ্ছি, দাঁড়ান। ওয়ান, টু, থ্রি। আচ্ছা, এখন আবার থ্রিটা টু, ওয়ান, থ্রি হয়ে গেছে। সাইজ মাইনাস সাইজটি ওয়ান, প্লাস হবে না মাইনাস হবে ভাইয়া? না সাইজ প্লাস তো হবে না, সাইজ মাইনাসই হবে। সাইজ আমাদের থ্রি না, তাহলে আমাদের লাস্ট ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে টু। হুম। তাহলে আমাদের লাস্ট ইন্ডেক্সের ভ্যালু কত, 0, 1, 2। তাহলে প্রথমত থ্রি প্রিন্ট হওয়ার কথা। সাইজ মাইনাস ওয়ান, সাইজের ভ্যালু হচ্ছে আমার থ্রি। সেখানে কি আবার রিপ্লেস হয়ে গেছে সাইজের ভ্যালু? না, রিপ্লেস হয় নাই। আই ইকুয়াল টু সাইজ মাইনাস ওয়ান, টু। টু তো আমাদের জিরো থেকে বড়, কন্ডিশন ট্রু। তাহলে পার্সেন্টেজ দি অ্যারে অফ টু, অ্যারে অফ টু মানে হলো থ্রি, থ্রির ভ্যালু প্রিন্ট হওয়ার কথা। তারপরে হচ্ছে টু থেকে তারপরে এক এক মাইনাস কমবে, করবো। হুম। তাহলে ওয়ান তো জিরো থেকে বড়, তাহলে ওয়ান ইন্ডেক্সে ভ্যালু প্রিন্ট হওয়ার কথা। আমার ইন্ডেক্সে আছে টু, তারপরে হ্যাঁ, প্রিন্ট হচ্ছে। তারপরে হচ্ছে ওয়ান থেকে কমে জিরো হবে, কন্ডিশন চেক করবে যে জিরো থেকে, জিরো কি জিরো থেকে বড় না, কিন্তু জিরো আর জিরো তো সমান, সমান। তাহলে এখানে জিরো ইন্ডেক্সের ভ্যালু প্রিন্ট করবে।
তারপরে 0 কমে কি হয়ে যাবে, -1 হয়ে যাবে। এখানে তখন কন্ডিশন চেক করবে, -1 তো আর 0 থেকে বড় না বা সমানও না, লুপ ফলস হয়ে লুপ যাবে। অ্যাকসেপ্ট হ্যাঁ, কিন্তু এখানে আমরা ভ্যালু পাচ্ছি অনলি 2 আর 1 এর। তার মানে আমরা 3 এর ভ্যালু 3টা প্রিন্ট করতে পারতেছি না। সাইজ I equal to size -1, and let's check it in another compiler. হ্যাঁ, এই যে 321 ওটা কম্পাইলারের সমস্যা ছিল। কম্পাইলার ইস্যু ছিল। আরে দেখছেন, মাথা খারাপ করে ফেলছে। আমাদের হ্যাঁ, হ্যাঁ, লজিক তো ঠিক আছে। হ্যাঁ, ওই যে একটা কথা বললাম না, যত এআই আসুক আর যত কিছুই আসুক, হিউম্যান ব্রেইন ইজ হিউম্যান ব্রেইন। হ্যাঁ আপনি সেটাই। হিউম্যান ব্রেইনে আগে আপনাকে ক্যালকুলেট করতে হবে। এটাকে আমি চ্যাট জিপিটি কে দিলে চ্যাট জিপিটি হয়তো বা ঘুরে ফিরে বলতো, But আপনি যদি আপনার হিউম্যান ব্রেইনকে ট্রেন না করেন তাহলে তো হবে না। জি জি। যেমন এই যে আন্দোলনের সময় আমাদের কোনো ইন্টারনেট কানেকশন ছিল না, কিন্তু আমাদের কিন্তু সার্ভারের কোড করতে হয়েছে। একমাত্র হ্যাঁ ওই হিউম্যান ব্রেন দিয়ে হচ্ছে টেস্ট গুলো করে, তারপরে ইন্টারনেট আসার পরে দেখা গেছে যে কিছু কিছু জায়গায় আমরা ব্রেন দিয়ে সলভ করতে পারিনি, সেটা হচ্ছে আমাদের অনলাইনে হেল্প নিতে হয়েছে। বাট হুম। বেশিরভাগ কাজ কিন্তু আমরা ওই হিউম্যান ব্রেইনে খাতা কলমে লিখে লিখে টেস্ট করে কাজ করছি। তো হিউম্যান আর ব্রেন ইজ এটা হিউম্যান। চ্যাট জিপিটিও তো একটা একটা সফটওয়্যার, তাই না? হুম, হুম, এক্স্যাক্টলি। এখানে এখন ওখানেও যদি অনেক সময় ওইটা তো আপডেট করা লাগবে, ওখানে যদি বাগ হ্যাঁ, থাকে হ্যাঁ, হ্যাঁ, তো ওইটাও তো ভুল রেজাল্ট দিতে পারে অনেক সময়। হুম, অবশ্যই। এবং সে কিন্তু লিখে দেয় নিচে দিয়ে যে ইনফরমেশন ইজ নট অ্যাকুরেট। হ্যাঁ, এটা এক্স্যাক্টলি। ইউজটা খুব মানে ইয়ে করে করুন। তো এই হচ্ছে আপনার সাইজ -1 এর ব্যাপার। তো এখন সাইজটা এখন ধরেন, আপনাকে আরেকটা জিনিস আমি এই দেখাই। কোডটা ভাই ইয়াতে ওই হোয়াটসঅ্যাপে দিয়ে দিন কাইন্ডলি। আচ্ছা, তা আমরা কি ভাই আজকে আরো আগাবো? হ্যাঁ, আর 10-5 মিনিট করি, হুম, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা যদি দেখেন, আপনার সমস্যা না থাকে। না, 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 সমস্যা নেই, দেখেন। আরেকটা ভাবে সাইজ বের করা যায়, ধরেন একটা, সেটা অনলাইন কম্পাইলার সাপোর্ট করবে কিনা দেখি, করে কিনা, যে আমরা কিন্তু একটা অ্যারেকে মানে এমটি হিসেবে ডিক্লেয়ার করতে পারি, লাইক ওইরকম দিয়ে আমি যদি ধরেন লিখি যে মানে কোনো সাইজ দিলাম না, ওয়ান হুম হুম। 2 3 4 5 6 7 এরকম দেওয়ার এটা পর অটোমেটিক সাইজটা ধরে নিল আর কি। হ্যাঁ, অটোমেটিক সাইজটা ধরে নিল। এখন কথা হচ্ছে, আমি যদি চাই যে ভাই অটোমেটিক সাইজ ধরে নিতে সমস্যা নাই, আপনি সাইজ থেকে প্রিন্ট করেন যে কত সাইজ। তো আমরা এখানে একটা ফাংশনের সহায়তা নিতে পারি, সেটার নাম হচ্ছে সাইজ অফ ফাংশন। এটা ফাংশনটার নাম শুনছেন? জি জি। দেন, তো সাইজ অফ ফাংশন কি করে একটু বুঝাচ্ছি। আমরা সাইজ অফ কি করব, আচ্ছা এখানে একটা আমরা দিব যে সাইজ অফ, আচ্ছা এটা সাইজ না, এর একটা নাম দিব আমরা নাম্বারস। আমি প্রথমে এই পুরো নাম্বারসটা এখানে দিয়ে দিব। তো ও কি করবে, যে এই পুরোটার সাইজ এখানে দিবে, এটা হলো বাইটে, যে এই পুরো অ্যারেটা কত বাইট। আমরা জানি একটা ইন্টিজার নাম্বার হচ্ছে 4 বাইট জায়গা দখল করে। ক্যালকুলেশনের সুবিধাতে আমি 5টা রাখলাম। তো একটা ইন্টিজার নাম্বার যদি 4 বাইট জায়গা দখল করে, তাহলে এখানে 5টা নাম্বার আছে, তাহলে যে 20 বাইট। তার মানে এই যে এতটুকু যে জায়গা, এই এতটুকু জায়গা থেকে আমি রেজাল্ট পাবো হচ্ছে 20। তারপর এইটাকে আমি যদি একটা সিঙ্গেল ইন্টিজার নাম্বার কতটুকু জায়গা নেয় সেটা যদি বের করতে চাই, তাহলে নাম্বারস অফ এখানে দিব হচ্ছে 0। তাহলে কি হলো, যে নাম্বারস অফ 0 মানে কি, আমার নাম্বারস অ্যারেটার প্রথম নাম্বার, তাহলে প্রথম নাম্বার কি 1, সেই 1টা এখানে আসবে। 1 মানে কি ইন্টিজার, তাহলে ইন্টিজারের সাইজ কত, 4। একটা ইন্টিজার নাম্বারের সাইজ হচ্ছে 4 বাইট। তাহলে এখান থেকে আমি রেজাল্ট কত পেয়েছিলাম, 20। আর এখানে আমি পেলাম হচ্ছে 4। তাহলে 20 কে 4 দ্বারা ভাগ করলে সাইজ হচ্ছে 5। তার মানে আমি আমার অ্যারের সাইজটাকে পেয়ে গেলাম। এটা হচ্ছে সাইজ অফ ফাংশন দিয়ে বের করা যায়।
যদি আমরা কখনো ডাইনামিক অ্যারে ব্যবহার করি। এই যে এটাকে ডাইনামিক অ্যারে বললে ভুল হবে, ডাইনামিক অ্যারে অন্য জিনিস। ডাইনামিক অ্যারে মানে হচ্ছে আমরা একটা অ্যারের মধ্যে ইনসার্ট করতে পারি, ডিলিটও করতে পারি ডাইনামিক্যালি। এটাকে আপনি বলতে পারেন যে উইদাউট সাইজের একটা অ্যারে আর ডাইনামিক বলা চলে না। হ্যাঁ, তো এইভাবেও হচ্ছে আপনি সাইজ অফ দিয়ে আপনি হচ্ছে একটা অ্যারের লেন বের করতে পারেন। বুঝতে পারছেন? হ্যাঁ, জি। হ্যাঁ, যেমন ধরেন একটা জিনিস দেখায়, ধরেন এখানে আপনার 100 আপনি ডিক্লেয়ার করে দিয়েছেন। এখন বলেন তো সাইজটা কত আসতে পারে? সেই ক্ষেত্রে 100 তো দেয়া আছে, তাহলে জিরো ইন্ডেক্সে তাহলে 20 আসবে। সেক্ষেত্রে আপনাদের 100 আসতেছে, কারণ আমি এই ক্ষেত্রে ডিক্লেয়ার করে দিছি না। কারণ সে 100 মানে কি 100টা ঘর ডিক্লেয়ার করছে, তাহলে এখানে সাইজ অফ এর ক্ষেত্রে কি আসবে? মানে আচ্ছা ধরেন আমরা হচ্ছে এই পুরো ক্যালকুলেশনটা একটু চ্যাট জিপিটি কে দিই, ওকে বলি যে ভাই তুমি এটা একটু এক্সপ্লেন করো এই পুরো কোডটাকে। এক্সপ্লেনেশনটা পড়লে মানে বইয়ের মতো করে পড়লে আমাদের ব্যাপারটা ইজি হবে। হুম। তো প্রথমে হচ্ছে একটা অ্যারে ডিক্লেয়ার করলো নাম্বারস এর উইথ 100 এলিমেন্টস। আচ্ছা, এবার হচ্ছে অ্যারে ডেফিনেশন is defines an array called numbers with a fixed size of 100. The first 5 elements are initialized 1 to 3 and remaining 95 elements are automatically set to 0. আচ্ছা, because no values were provided for those positions. The total memory size numbers are invalid since the numbers is an array of integer. N has 100 elements and as given in the size of an integer is 4. This can vary by system. আচ্ছা হ্যাঁ, আমি যেটা মনে করছিলাম যে এখানে আমি 100 দিয়ে ডিক্লেয়ার করছি, তার মানে 100টা ইন্টিজারের ঘর তৈরি হয়েছে। তাহলে আমরা জানি প্রতিটা ইন্টিজারের ঘর হচ্ছে 4 বাইট, তাহলে 100 4 বাইট। ইন্টু 4 মানে হচ্ছে 400 বাইট। তারপরে কি বলছে যে প্রথমটা দিয়ে ভাগ করছে, তো প্রথমটা দিয়ে ভাগ মানে কত? 4। তো 400কে 4 দ্বারা ভাগ করলে 100। তার মানে আপনি যখন ডিক্লেয়ার করে দিবেন তখন আপনার সাইজটা কিন্তু সেটাই আসবে। আপনি ভিতরে বেশি কম দিলেও কোনো লাভ হবে না। বুঝতে পারছেন? জি। ওকে, এখন আপনি একটা কাজ করেন, এখানে যে নিচে যে প্রবলেম গুলো আছে, অল দা অড এলিমেন্টস এন্ড ইভেন এলিমেন্টস, মানে আপনি একটা অ্যারে নিবেন, ওই অ্যারেতে হচ্ছে বিভিন্ন ধরনের নাম্বার নেবেন। ধরেন 10টা নাম্বার ইউজারের কাছ থেকে নিলেন, বিভিন্ন রকমের নাম্বার, ইভেন নাম্বার জি। হতে পারে, অড নাম্বার হতে পারে, পজিটিভ নাম্বার হতে পারে, নেগেটিভ নাম্বার হতে পারে, মানে সবগুলো নাম্বারের কম্বিনেশনে একটা অ্যারে তৈরি করবেন ইউজারের কাছ থেকে নিয়ে। তারপরে ওই অ্যারেটা থেকে সবগুলো অড নাম্বার আলাদা করে প্রিন্ট করবেন, পজিটিভ নাম্বার গুলো আলাদা করে প্রিন্ট করবেন, নেগেটিভ নাম্বার গুলো আলাদা করে প্রিন্ট করবেন। তারপরে হচ্ছে 11 নাম্বারটা একটু করা ট্রাই করবেন, যে একটা অ্যারের মধ্যে সবগুলো ইন্টিজার নাম্বার থাকবে, সেই সেই সবগুলো নাম্বারের সামেশন আর এভারেজ বের করা ট্রাই করবেন। এটা একটু আপনি বাসায় ট্রাই করেন, দেন তাহলে আমরা হচ্ছে এবার বসবো। তাহলে ভাই হ্যাঁ, এগুলি একটু কপি করে হোয়াটসঅ্যাপে দিয়ে হুম। দেন, তাহলে আমি প্রশ্ন এটা করবো। হচ্ছে আমাদের আউটলাইনেই আছে, সি প্রোগ্রামিং ও এর যে আচ্ছা আচ্ছা, আউটলাইন। হ্যাঁ। হুম, আমি আপনাকে লিঙ্কটা ক্লাস 7 এর লাস্টে যে 3টা টপিক, মানে এগুলো আপনি ট্রাই করলে দেখবেন এখান থেকে আরো অনেক কনসেপ্ট আপনার ক্লিয়ার হবে প্র্যাকটিস করতে গিয়ে। জি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আজকে এখান থেকে উঠি। ঠিক আছে ভাই, নেক্সট ঠিক উইকে আছে, আমরা ইনশাআল্লাহ হ্যাঁ, কি নিয়ে আগাবো। নেক্সট উইকে নেক্সট উইক। আপনাকে যে 3টা প্র্যাকটিস প্রবলেম দিলাম এগুলো যদি করা কমপ্লিট হয়ে যায়, তাহলে হচ্ছে আমরা এই যে অ্যালগোরিদম জিনিসগুলো আরো ক্লিয়ারলি, যেমন এই যে অ্যারে সার্চিং, লিনিয়ার সার্চ, তারপরে হচ্ছে এই প্রবলেম গুলো একটু প্র্যাকটিস করবো, তারপরে আস্কি কোডের ব্যাপার আছে এগুলো একটু দেখবো, সিরিজের প্রবলেম আছে। জি। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে ভাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওকে, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।